জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল। বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস ফোরাম বিডিসাফ এর পক্ষ থেকে আমি মুহিবুল মুক্তাদির তানিম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস ফোরাম বাংলাদেশের আইটি ইনফ্রাস্ট্রাকচার প্রফেশনাল, মূলত সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরস, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরস, ক্লাউড অ্যাডমিনিস্ট্রেটরস, সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটরসদের একটি সংগঠন। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত আছেন, গত 6 জুন বিটিআরসি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এক দেশ এক রেট নামে ব্রডব্যান্ড ইন্টারনেটের একটি নতুন ট্যারিফ ঘোষণা করেছে। বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার দাম নির্ধারণের পর ইন্টারনেট সেবার গতি বা মান কিভাবে নিশ্চিত করা হবে তা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে ব্যবহারকারীদের মাঝে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক দেশ এক রেট কার্যকর করা হলে বৈষম্য দূর হবে এবং উদ্যোগটি স্বাগত ও সাধুবাদ জানানোর মতো। তবে একই সঙ্গে গুণগত মান বজায় রেখে সারা দেশে এক রেটে ইন্টারনেট সেবা নিশ্চিত করার বিষয়টি নিঃসন্দেহে এক বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ মোকাবেলার উপরে নির্ভর করছে এই উদ্যোগের প্রকৃত সফলতা। এই উদ্যোগ বাস্তবায়নের পথে চ্যালেঞ্জ, করণীয় এসব সার্বিক বিষয়ে আলোচনা করার জন্য বিডিসেফ বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস ফোরামের উদ্যোগে আজকে ভার্চুয়াল আলাপন এক দেশ এক রেট, কোন পথে বাংলাদেশের ইন্টারনেট, একটি আমরা ভার্চুয়াল আলোচনার আয়োজন করেছি। এই আলোচনায় আমাদের মাঝে সংযুক্ত হয়েছেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক বিডিওএসএন এর সাধারণ সম্পাদক মনির হাসান। আমাদের সঙ্গে সংযুক্ত আছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন আইএসপিএবি বাংলাদেশের সভাপতি আমিনুল হাকিম। সংযুক্ত আছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন বাংলাদেশ আইএসপিএবি এর সাধারণ সম্পাদক এমদাদুল হক। সংযুক্ত আছেন ফাইবার এট হোমের চিফ টেকনোলজি অফিসার সুমন আহমেদ সাবির। সংযুক্ত আছেন এনটিটি লিমিটেড এর সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম পাপ্পু। বিকাশ লিমিটেডের হেড অফ আইটি গভর্নেন্স নাজমুল করিম সংযুক্ত আছেন এবং সংযুক্ত আছেন বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস ফোরামের আহ্বায়ক জুবাইর আহমেদ আল মাহমুদ হোসেন। আমাদের সঙ্গে সংযুক্ত হবেন A2I প্রকল্পের চিফ টেকনোলজি অফিসার আরিফ ইলাহি মানিক। আপনাদের সবাইকে আমাদের আজকের প্যানেল ডিসকাশনে স্বাগত জানাচ্ছি। যেটা বলছিলাম, এক দেশ এক রেট, আজ কোন পথে বাংলাদেশের ইন্টারনেট, এই টপিকের উপর আজকে আমরা আগামী 1 ঘন্টা ধরে একটা আলোচনার মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করব। শুরুতে যেটি বলছিলাম, বিটিআরসি সারা দেশের গ্রাহক পর্যায়ে 5 Mbps গতির ইন্টারনেট মূল্য নির্ধারণ করেছে 500 টাকা। এছাড়া সাজেশন এসেছে 10 Mbps এর মূল্য হবে 700 থেকে 800 টাকা এবং 20 Mbps এর মূল্য হবে 1110 থেকে 1200 টাকার মধ্যে। এরকম একটা ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সিয়াল ট্যারিফ ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে। মূলত ঢাকার বাইরে ব্যবহারকারী যারা ব্রডব্যান্ড কানেকশন নেই, এর চেয়ে অনেক গুণ খরচ বেশি হয় বলে আমাদের একটা ধারণা রয়েছে। সেদিক বিবেচনায় নতুন নির্ধারিত মূল্য তাদের জন্য অনেকটাই সাশ্রয়ী। এমন উদ্যোগের ফলে তাদের ইন্টারনেট সংযোগের খরচ স্বাভাবিকভাবেই কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। সুতরাং নিঃসন্দেহে বলা যাচ্ছে এই ট্যারিফ ডিক্লারেশনের উদ্দেশ্যটা খুব মহৎ। কিন্তু কিছু সমস্যা আমরা আইডেন্টিফাই করেছি, সেটা হচ্ছে এটাকে যদি কার্যকর করার জন্য যে ধরনের আনুষঙ্গিক উপাদানগুলো ভাবা দরকার সেগুলো কি বিটিআরসি ভাবছে কিনা। যেমন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপি যেগুলোকে আমরা বলি, তাদের ট্যারিফটা অ্যাডজাস্টমেন্টের জন্য মূল্যের আওতাধীনের জন্য ব্যান্ডউইথের দাম এবং ট্রান্সমিশন কস্ট এবং ট্রান্সমিশনের মেনটেন্যান্স কিংবা রক্ষণাবেক্ষণের কস্টটা কি আমরা এখানে চিন্তা করছি কিনা। এই বিষয়গুলোর মধ্যে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তৃতীয় পক্ষের হাতে ছেড়ে দিয়ে খরচ কম বেশি সমন্বয় করতে পারবে কিনা, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আমাদের চিন্তা করতে হবে। একই সঙ্গে এনটিটিএন, যেটা ন্যাশন ওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক, এবং আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের জন্য ইন্টারনেট দামের কোনো ধরনের গাইডলাইন আছে কিনা বিটিআরসির তরফ থেকে, সেগুলো আমরা আলাপ করতে পারি। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটি স্ট্যাটিস্টিক্স দিতে চাচ্ছি। গত বছর স্পিড টেস্ট ইন্টারন্যাশনাল যারা ব্যান্ডউইথ পরিমাপ করে, তাদের একটা স্ট্যাটিস্টিক্স আমরা দেখেছি, ব্রডব্যান্ড ইন্টারনেটে বাংলাদেশের অবস্থান 175টা দেশের মধ্যে 96তম। যেটি ব্রডব্যান্ড ইন্টারনেট অনেকটা মোবাইল ইন্টারনেটের চেয়ে আমরা অনেক আগিয়ে আছি। মোবাইল ইন্টারনেটে যেটা 140টা দেশের মধ্যে অবস্থান ছিল 136তম। এবং তাদের স্ট্যাটিস্টিক্সে এসেছে বাংলাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেটের ডাউনলোড গতি অনেকটা 33 Mbps, এরকম একটা স্ট্যাটিস্টিক্স এসেছে। এবং রিসেন্টলি আমরা জেনেছি বিটিআরসির স্ট্যাটিস্টিক্সে
বর্তমানে বাংলাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেটের কানেক্টেড ইউজার হচ্ছে 98,98,00,000, যা করোনাকালীন সময়ের আগেই ছিল 80 লক্ষ, প্রায় 18 লক্ষ ইউজার ব্রডব্যান্ড সাবস্ক্রিপশনে বেড়েছে। সো এরকম একটা সার্বিক পরিস্থিতিতে আমরা মূল আলোচনা শুরু করছি। আমি প্রথমেই সংক্ষিপ্তভাবে প্রারম্ভিক আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস ফোরামের কনভেনার আহ্বায়ক জুবাইল আহমদ আল মাহমুদ হুসাইন। উনি একই সঙ্গে বাংলানেট টেকনোলজি নামের একটি আইএসপি ব্যবস্থাপনা পরিচালক। জনাব জুবাইল আল মাহমুদ হোসেন। ধন্যবাদ তামিম ভাই, ধন্যবাদ সবাইকে। আজকের উপস্থিত আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিত আমাদের আজকের এই দর্শক শ্রোতা বন্ধু সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আসলে এই করোনাকালীন বছরগুলিতে এটা স্পষ্ট হয়েছে, ইন্টারনেটের উপর ভর করে আমাদের চলমান করোনা যুদ্ধ, আমাদের অর্থনীতি, আমাদের লেখাপড়া এবং আমাদের এন্টারটেনমেন্ট পুরোটাই নির্ভর করছে আমাদের ইন্টারনেটের উপরে। যখন প্রান্তিক ইউজারদের ব্রডব্যান্ডের দাম নিয়ে নানান অভিযোগ রয়েছে, ঠিক তখনই ডিজিটাল বাংলাদেশের উপকার এই সরকারের বিশেষ করে এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের দিক নির্দেশনায় কয়েক দফা ইন্টারনেটের দাম প্রতি এমবি পিএস এর ক্রয় মূল্য 1 লক্ষ টাকা থেকে নামিয়ে এটা প্রায় 500 টাকার নিচে নামিয়ে নিয়ে আসা হয়েছে, শুধুমাত্র এই সরকারের দিক নির্দেশনা এবং সহযোগিতার মাধ্যমে। ঠিক তারই দিক নির্দেশনায় আজকে এবং মাননীয় মন্ত্রী মহোদয় জনাব মোস্তফা জব্বার স্যারের সার্বিক তত্ত্বাবধানে আজকে ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজার পর্যায়ে একটি দাম নির্ধারণ করেছে, যেটা নিঃসন্দেহে একটা মাইল ফলক স্থাপন করেছে, যেখানে একজন গ্রামের প্রান্তিক ইউজার, ঢাকার ইউজার একই দামে ইন্টারনেট সেবা পাবেন, যা সত্যি আসলে প্রশংসার দাবি রাখে। কিন্তু সেই সুফল পেতে রয়ে গেছে কিছু বাধা, যা আমরা কাটিয়ে উঠবো বলে আমি আশা করি। সেই বিষয়ে কয়েকটি প্রসঙ্গ আমি অবতারণা করতে চাই আজকে আলোচনায়। তার মধ্যে অলরেডি তামিম ভাই উল্লেখ করেছেন যে আসলে যেই ইন্টারনেট সেবা দেওয়ার জন্য যে কাঁচামালগুলি মেইনলি আমাদের প্রয়োজন হয়, তার মধ্যে একটি রয়েছে আইআইজি ব্যান্ডউইথের প্রাইস, যেটা বিভিন্ন বিভাগ বা বিভিন্ন জেলা পর্যায়ে বিভিন্ন রকমের প্রাইস রয়েছে। তার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের এনটিটিএন সার্ভিস, যে এনটিটিএন এর প্রাইসটাও আমাদের নির্ধারিত হয়নি এখন পর্যন্ত। তো এটা আসলে একটা বড় একটা আমাদের চ্যালেঞ্জ রয়ে গিয়েছে যে আমরা কিভাবে এক দেশ এক রেটের ক্ষেত্রে ঢাকার বাইরের যে আইএসপি গুলি রয়েছে তাদেরকে কিভাবে এই সমন্বয়ের মধ্যে নিয়ে আসতে পারি। তার উপরে আমাদের আরো একটি বিষয় উঠে এসেছে গত কয়েকদিনের নিউজের মাধ্যমে আমরা জেনেছি, সেটা হচ্ছে যে আমাদের প্রান্তিক পর্যায়ে জেলা পর্যায়ে যেসব গুগল বা ফেসবুকের ক্যাশ সার্ভারগুলি রয়েছে, সেই ক্যাশ সার্ভারগুলি আগামী জুলাই মাসের মধ্যেই প্রত্যাহার করে আইআইজি, নিক্স এবং ন্যাশনাল আইএসপি প্রান্তে প্রতিস্থাপনের একটা পূর্ব নির্দেশনা রয়েছে। তো ক্যাশ সার্ভার ন্যাশনাল আইএসপির নিচের স্তর থেকে যদি সরিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে সিডিএন সার্ভিসের যে ডিমান্ড এবং সরবরাহের মধ্যে মারাত্মক একটা অসামঞ্জস্যতা তৈরি হবে, এবং যার কারণে সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা অবধারিতভাবেই আগের সেই ইন্টারনেট মানে যেই ফিচারটা আমরা মনে আসতো, সেটা হচ্ছে লোডিং 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 ভিডিও দেখতে গেলে সেই ধরনের ফাঁদে সাধারণ ইউজাররা পড়বে এবং এক দেশ এক রেট বাস্তবায়ন চরমভাবে বাধাগ্রস্ত হবে বলে এটা আমি মনে করি। আমাদের সকলের জানা আছে 90-এর দশকে যখন আমাদের দেশে বিনা খরচে সাবমেরিন কেবল সংযুক্ত হওয়ার সুযোগ এসেছিল, তখন তৎকালীন সরকার এবং সরকারের নীতি নির্ধারকেরা নিরাপত্তার অজুহাতে তা গ্রহণ না করে বাংলাদেশকে এক যুগ পিছিয়ে দিয়েছিলেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় আইসিটি বিষয়ক উপদেষ্টা মহোদয় থাকতে আবার সেই নিরাপত্তার অজুহাতে আমাদেরকে আবারও কোনো ভুল সিদ্ধান্তের ফাঁদে ফেলতে পারবে না। সুতরাং এই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের একটি সঠিক ইকোসিস্টেম তৈরি না হয় জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়গুলি পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি ক্যাশ সার্ভার সমূহ যে স্তরে রয়েছে সেই স্তরগুলিতে কন্টিনিউ করা হোক। 3 নম্বর আরেকটা বিষয় আমি অবতারণা করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এনটিটিএন প্রত্যেকটি হাউস হোল্ডে এখন পর্যন্ত সংযোগ স্থাপন করতে পারেনি। এই পরিপ্রেক্ষিতে আমাদের প্রত্যেকটা আইএসপিকেই বাংলাদেশের যে কোনো প্রান্তেই সংযোগ প্রদান করতে গেলে বিটিআরসির অনুমোদন ক্রমে আমরা 2 কিলোমিটার এবং ঢাকার বাইরে বা মেট্রোপলিটন সিটির বাইরে 3 কিলোমিটার আমরা এক্সেস নেটওয়ার্ক বা ফাইবার স্থাপন করার পারমিশন রয়েছে। কিন্তু তারপরেও আমরা দেখতে পারি যে এই ওভারহেড ফাইবারের কোনো ধরনের গাইডলাইন না থাকার কারণে প্রতিনিয়তই আমাদের বিভিন্নভাবে আমাদের এই ফাইবারগুলিকে কাটা হচ্ছে বা নষ্ট করা হচ্ছে। সেক্ষেত্রে ব্যবসায়ী যারা রয়েছে তাদের ইনভেস্টমেন্টের নিরাপত্তাহীনতাও তারা ভুগছেন
এবং শহরের সৌন্দর্য প্রশ্ন থেকে যায়। তো এই বিষয়টাতেও আমাদের একটা দিক নির্দেশনা আসা উচিত যে আমরা আসলে কিভাবে এই ওভারহেড ফাইবার বা কিভাবে এক্সেস নেটওয়ার্কটা আমরা কাস্টমার পর্যন্ত নিয়ে যাব। এই বিষয় ৩ টা আমি আলোচনা করতে চাই এবং আমি মনে করি যে এই প্রবলেমগুলো যদি সমাধান করা যায় তাহলে এক দেশ এক রেটের যেই আম আসলেই যেই সুফল আমরা প্রত্যাশা করছি সেই সুফলটা আমরা সাধারণ ইউজাররা পাবেন বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ জনাব জুবাইর আল মাহমুদ হোসেন। আপনি আসলে বলছিলেন একটা ইকোসিস্টেম তৈরি করার গুরুত্ব দিচ্ছিলেন একদম ন্যাশনাল কিংবা প্রান্তিক পর্যায়ে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তার কথা বলছিলেন এবং আপনি হয়তো বোঝাতে চেয়েছেন এই মুহূর্তে কেশিং সার্ভার বন্ধ করে দেওয়া খুব বেশি সমীচীন হবে না। একই সঙ্গে আপনি আমাদের যে ফাইবার কানেক্টিভিটির ওভারহেডটা কিভাবে একটু সুনির্দিষ্ট গাইডলাইন ওভারহেড কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায়, ওভারহেড যেগুলো আমরা কাটা ছেঁড়ার মধ্য দিয়ে যাই মাঝে মধ্যে, এ ব্যাপারে বলছিলেন। ধন্যবাদ জুবাইর আল মাহমুদ হোসেন। এখন আমরা শোনার চেষ্টা করব ফখরুল আলম পাপ্পু, যিনি আমাদের সঙ্গে সুদূর অস্ট্রেলিয়া থেকে সংযুক্ত হয়েছেন। পাপ্পু ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি কিছু জিনিস একটু বলতে চাচ্ছি। বিষয়টি হচ্ছে আপনি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করেছেন। গুগল বা ফেসবুকের মতো যে টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো তাদের সেবা বাড়াতে, দ্রুত ও সহজ সেবা দিতে বিভিন্ন অঞ্চলে ডেটার জন্য ক্যাশ সার্ভার বসিয়েছে, যেটা আমরা যারা টেকনোলজিতে কাজ করি আমরা জানি। অর্থাৎ বাংলাদেশের কোনো থানা পর্যায়ের একজন গ্রাহক গুগল বা ফেসবুকে যখন কোনো কন্টেন্ট খুঁজবে তখন তা প্রথমবার এই টেক জায়ান্টের মূল সার্ভারে গিয়েই হিট করবে। সেখান থেকে এই ডেটা স্থানীয় ক্যাশ সার্ভারে জমা হবে। এরপর একই কন্টেন্ট যদি আবার কেউ খুঁজতে যায় তখন স্থানীয় ক্যাশ সার্ভার থেকে সেটা সার্ভ হবে, যেটা ক্যাশিং সার্ভারের একদম নর্মাল কনসেপ্ট। ফলে পুনরায় পুরো নেটওয়ার্ক ব্যবহার করার প্রয়োজন হবে না। আমাদের যে বর্তমানে এক দেশ এক রেট কর্মসূচি, এখানে ইউনিয়ন পর্যায়ে দ্রুত গতির ইন্টারনেট সেবা, অন্যদিকে স্থানীয় পর্যায়ে ক্যাশ সার্ভার বন্ধের নির্দেশনা। এই দুটি জিনিস কি কনফ্লিক্ট করছে কিনা আমরা ফখরুল আলম পাপ্পু আপনার কাছ থেকে শোনার চেষ্টা করব। আপনি বাংলাদেশের বিভিন্ন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানেও কাজ করেছেন, উন্নত দেশেও কাজ করেছেন। যদি আপনি আপনার মতো করে তুলনামূলক বিশ্লেষণ করতেন, জনাব ফখরুল আলম পাপ্পু। ধন্যবাদ তানিম। হ্যাঁ, খুব একটা ভালো প্রশ্ন। আমরা যদি এক দেশ এক রেট প্রসঙ্গে আসি, ডেফিনেটলি খুব একটা ভালো ইনিশিয়েটিভ, নো ডাউট। প্রান্তিক পর্যায়ে যদি আমরা কম দামে বা কম খরচে ইন্টারনেট নিতে পারি, সেটা আমার কাছে শুধু মনে হয় বাংলাদেশ না, সব দেশের সরকারেরই মনে হয় একটা ইনিশিয়েটিভ থাকে। সো অস্ট্রেলিয়াতে আমরা যেটা দেখি যে এনবিএন, ন্যাশনাল ব্রডব্যান্ড যে নেটওয়ার্ক আছে বা পলিসি আছে, সেটা মূল মোটোটাই হচ্ছে যে লো কস্টে কিভাবে থ্রু আউট দ্য কান্ট্রি আপনার ব্রডব্যান্ড সেবা পৌঁছায় দিতে পারি। আপনি যে প্রশ্নটা করলেন যে গুগল ক্যাশ বা ইউটিউব ক্যাশের ক্ষেত্রে, যে ঠিকই বলেছেন যে যেভাবে কাজ করে বেসিক্যালি, যখন একটা ইউজার আমি youtube.com একটা স্পেসিফিক ভিডিও দেখতে চাই, আমার আইএসপি বা আমার যে আইএসপি কাছ থেকে আমি সংযোগ নিয়েছি তার যদি ক্যাশ সার্ভার থাকে, প্রথমে সেখানে দেখে, যদি না পায় তাহলে ইট কামস ফ্রম ইউটিউবের কোনো ডেটা সেন্টার থেকে, সেটাকে আমি সার্চ করে প্লাস একটা কপি আমার ইউটিউবে ক্যাশ আইএসপি ক্যাশ সার্ভারে জমা থাকে। তো সুবিধা যেটা হচ্ছে যে নেক্সট কেউ যদি সেম ভিডিওটা দেখতে চায় ক্যাশ এক্সপায়ার করার আগ পর্যন্ত, তাহলে রেদার দেন ওই ট্রানজিট প্রোভাইডার হয়ে গুগলের ডেটা সেন্টার থেকে ওই কন্টেন্টটা ডাউনলোড করার দরকার হচ্ছে না, যেহেতু এটা লোকালি আছে, লোকালি সার্চ করতে পারছে। এবং আপনি যদি ওভারঅল সিচুয়েশনটা দেখেন, মোরলেস বাংলাদেশে বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন বা এখানেই বলেন, টেকনোলজি মোরলেস সেম, হাউ দ্য সিডিএন ওয়ার্কস, রাইট? হয়তো স্কেলটা একটু ভিন্ন। আমাদের দেশে হয়তো ঢাকায় হয়তো একটা আইএসপির হয়তো একটাই ক্যাশ সার্ভার, এখানে হয়তো আমি টেলস্ট্রা যদি অ্যাজ এন এক্সাম্পল ধরি, তার হয়তো মাল্টিপল ডিস্ট্রিবিউটেড ক্যাশ সার্ভার ডিপ্লয় করা আছে। সিডনিতে একটা, মেলবোর্নে একটা, মেবি সিডনিতে মাল্টিপল, বেসড অন কি ধরনের বা কতটুকু কনজিউম করছে ওই ডেটা। এখন সিডিএন এর যে মেইন কনসেপ্টটা আপনার হচ্ছে যে স্ট্র্যাটেজিক্যালি আপনি এটা এন্ড ইউজারে যত কাজে রাখতে পারবেন, সেটার ফল আপনি তত ভালো পাবেন। যেটা আমরা বলি আইবল বা আইএসপি গুলো, যারা হোম ইউজার বা এন্ড ইউজারকে কানেক্ট করে, যে আইবল আইএসপি গুলো আছে। সো আপনার এই সিডিএন প্রোভাইডাররা তারা ইনিশিয়ালি ট্রাই করে যে, বা তাদের মেইন উদ্দেশ্যটা থাকে যে যত ইউজারের কাছে নেওয়া যাবে তত আপনি দ্রুত ক্যাশটাকে সার্ভ করতে পারবেন। এখন এই ক্যাশটাকে যদি তুলে নেওয়া হয়, বা এই আপনি যে প্রশ্ন করলেন যে এক দেশ এক রেট এবং ক্যাশ সার্ভার দুইটা তুলে নেওয়া সাংঘর্ষিক কিনা, ডেফিনেটলি। কারণ ওভারঅল কয়েকটা পয়েন্ট আমি মনে করি, বাট দুইটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এক হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস, রাইট? আপনি যদি আমি যে আইএসপি সংযোগটা ব্যবহার করছি, তার যদি ক্যাশ সার্ভারটা সরিয়ে নেওয়া হয়, তাহলে আমি যদি ইউটিউব বা ফেসবুক একটা ভিডিও দেখতে চাই বা একটা কন্টেন্ট আমি নিতে চাই,
তাহলে যেটা আগে আমি দ্রুত আমার আইএসপি থেকে পেতাম সেটা না হয়ে এখন আমি হয়তো আইএসপি যে আপস্ট্রিম আছে তার যদি ক্যাশ থাকে বা আপস্ট্রিমে যদি আপস্ট্রিম থাকে তার ক্যাশ থেকে আসবে। সো এখানে হয়তো লেটেন্সি একটা ব্যাপার, কোয়ালিটি অফ সার্ভিস একটা ব্যাপার চলে আসে, বাফারিং এই কনসেপ্ট গুলো চলে আসে, যেটা হচ্ছে ওভারঅল একটা ইম্প্যাক্ট পড়বে আমার কাছে মনে হয় ডেফিনেটলি। নাম্বার 2 হচ্ছে কস্টিং একটা ইমপ্লিকেশন আছে বলে আমি মনে করি। আপনি যদি ক্যাশ সার্ভারের ক্যাশ রেট রেশিও দেখেন, মোর অর লেস ডিপেন্ড অন ইউজার বেস। আমরা যেটা দেখি 40-60% আপনার কিন্তু ডেটা আপনি ক্যাশ থেকে পেতে পারেন। অ্যাজ আই সেড এটা ভ্যারি করে। আপনার এন্ড ইউজার যদি গ্রুপ যদি সারাদিন মোশাররফ করিমের নাটক দেখে তাহলে আপনার হয়তো ক্যাশ রেশিওটা আরেকটু বাড়বে, কারণ তারা সেম কন্টেন্টই বারবার দেখছে। বাট স্ট্যাটিস্টিক্যালি আমরা যেটা দেখি 60-40%। সো আমি যদি আইএসপি হয়ে থাকি, আমার যদি 100 MB গুগল ট্রাফিক থেকে থাকে ফর এন এক্সাম্পল, আমার ক্যাশ সার্ভারটাকে যদি তুলে নেওয়া হয় তাহলে আমার ওই 100 Mbps এর 50-60% মানে 60 Mbps ব্যান্ডউইথ কিন্তু আমার ইউটিলাইজেশন বেড়ে যাবে, যেটা আমাকে সাবস্ক্রাইব ফ্রম মাই আপস্ট্রিম। তার মানে এখানে একটা কস্ট ইমপ্লিকেশন আসে। সো আমি 100 MB বললাম, লার্জ স্কেলে ডেফিনেটলি এটা গিগ অফ ট্রাফিক হবে টু ইউটিউব, কারণ আমাদের এটা বেশ জনপ্রিয় সিরিয়াল। সো আমার কাছে মনে হয় এটা একটা বড় ব্যাপার চলে আসে। জনাব পাপ্পু আপনাকে একটু ইন্টারাপ্ট করি। আপনি যেটা বলছিলেন 50 থেকে 60%, ফর এক্সাম্পল আমার যদি এখানে ব্যান্ডউইথ ইউটিলাইজেশন বেড়ে যায়, আমরা একদিকে বলছি এক রেট এক দেশ যে 500 টাকার মধ্যে, এখানে কি এই বেড়ে যাওয়ার যে ব্যান্ডউইথ কস্ট এটা সরাসরি আবার প্রান্তিক ইউজারের কাছেই যাচ্ছে না, মানে টাকাটা কি প্রান্তিক ইউজার থেকে আসবে কিনা? তো এখানে আমি এক দেশ এক রেট। জি ডেফিনেটলি কারণ আইএসপি এন্ড অফ দ্য ডে, এখানে আইএসপি কর্মকর্তারা আছেন ডেফিনেটলি যারা ব্যবসা করে, এন্ড অফ দ্য ডে আপনাকে তো ব্যবসা টাকাটা কোনোখান থেকে তুলে আনতে হবে, তাই না? আমি যদি কস্ট বেনিফিটটা পাই ক্যাশ থেকে, সেটা আমি প্রান্তিক পর্যায়ে আমার হয়তো ইউজারকে আমি কস্ট বেনিফিটটা দিতে পারবো। কস্ট বেনিফিটটা এজ এন এন্টারপ্রেনার, এজ এ বিজনেসম্যান আমার কাছে যদি নাই থাকে, সেটা যদি আমাকে আপস্ট্রিম ক্যারিয়ারকে দিতে হয়, তাহলে তো ডেফিনেটলি এই পয়সাটা আমার কারো কাছ থেকে তুলতে হবে, তাই না? আমার পয়সা তোলার একমাত্র পন্থা হচ্ছে আমার এন্ড ক্লায়েন্ট। সো আমি তাকে যে বেনিফিটটা দিতাম আমার ক্যাশ থাকার ফলে, সেই জিনিসটা আমি আমার কাছে মনে হয় ডেফিনেটলি দিতে পারবো না। সো এই দুইটা জিনিস বড়, বাট আমার কাছে মনে হয় যে আরো কিছু ইমপ্লিকেশন আছে যেটা আমি কুইকলি হয়তো দেখতে পারি। যে এই আপনি যদি ক্যাশ সার্ভারটা দেখেন, এই যে আইএসপি, সেই ক্যাশ সার্ভারটা আসলে কিভাবে পায়, তাই না? আমি যদি আজকে একটা আইএসপি খুলি, আমি কালকে যদি গুগলকে মেল দিই আমাকে একটা ক্যাশ সার্ভার দাও, সেটা দিবে না। আমাকে একটা সার্টেন থ্রেশহোল্ড অফ ব্যান্ডউইথ আমাকে কনজিউম করতে হবে, দেন নেগোশিয়েট করতে হবে, সে আমাকে পাঠাবে, তাই না? সো আমার কাছে মনে হয় এটা অ্যাজ অ্যান আইএসপি এটা কিন্তু তার একটা ক্রেডিট, তাই না? সে একটা ক্লায়েন্ট অ্যাকোয়ার করলো, তার একটা ক্লায়েন্ট বেস তৈরি করলো, একটা ইকোসিস্টেমের মধ্যে সেই কস্টিংটা নিয়ে আসলো। এখন আপনি যদি একটা পর্যায়ে এসে তাকে বলেন না রিজনাল আইএসপি তুমি ক্যাশ নিতে পারবে না, তাকে আমার কাছে মনে হয় একটু ডিমোটিভেট করা হচ্ছে যে তুমি ব্যবসা করো, কিন্তু তোমার ব্যবসায় ক্লায়েন্ট তুমি অ্যাকোয়ার করো, তোমার ব্যান্ডউইথ বাড়াও, কিন্তু যে বেনিফিট পাওয়ার দরকার সেটা তোমার পাওয়ার দরকার নাই, সেটা অন্য কেউ পাবে না, তুমি শুধু এন্ড কাস্টমারকে দিয়ে দাও। আমার কাছে মনে হয় এটা থার্ড একটা ইমপ্লিকেশন আমাদের কাছে মনে হয় একটু হয়ে থাকে, যেটা অ্যাজ এ বিটিআরসি রেগুলেটরি কমিশন হয়তো একটা লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করা উচিত। বাট ফোর্থ যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে যে এই যে বললাম আপনার 60% ব্যান্ডউইথ, রাইট? আপনি আপস্ট্রিমের কাছ থেকে যে কিনছেন বা ইউটিলাইজেশন বেড়ে যাচ্ছে, এটা তো আর বাতাস থেকে আসতেছে না, তাই না? তো আপনি যে এই 50-60% আপনার ব্যান্ডউইথ ট্রাফিক ইউটিউবের ক্যাশে বেড়ে যাওয়ার কারণে যে আপনি যে এক্সট্রা পে করছেন, আমার কাছে মনে হচ্ছে হয়তো এট দ্য মোমেন্ট মোবাইল অপারেটর অ্যালাউড, নিক্স অ্যালাউড, অ্যান্ড ন্যাশনাল আইএসপি অ্যালাউড, তাদেরকে আমার কাছে মানে একটু ফেভার করা হচ্ছে ইন এ সেন্স যে আপনার ক্যাশ সেভিং এর যে পয়সাটা আপনি বাঁচাতে পারতেন সেই পেমেন্টটা আসলে আপনি নেশন ওয়াইডকে, নাথিং রং হিয়ার, এটা হয়তো আজকে মোবাইল অপারেটর নেশন ওয়াইডটা বেনিফিট পাচ্ছে, কিন্তু কালকে যদি পলিসি চেঞ্জ হয়ে বলা হয় যে এই ক্যাশ সার্ভার শুধু মোবাইল অপারেটররা রাখতে পারবে, ন্যাশনাল আইএসপিরা রাখতে পারবে না, দেন হোয়াট উইল হ্যাপেন, তাই না? সো আমার কাছে মনে হয় এজ এ গার্ডিয়ান বিটিআরসি। কিন্তু জনাব ফখরুল আলম পাপ্পু, খুব সম্ভবত আমি জানি না সরকার থেকে ক্যাশ সার্ভার বন্ধের কারণ সুনির্দিষ্টভাবে বলেছে কিনা। আমরা যেটা পত্রপত্রিকায় পড়েছি এবং জেনেছি, এখানে সিকিউরিটির একটা কনসার্ন চলে আসছে, কিন্তু আপনি একজন প্রযুক্তিবিদ হিসেবে ক্যাশ সার্ভার বন্ধ করে দিলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি কিভাবে দেখছেন? দেখেন আসলে ক্যাশ সার্ভার যদি আপনি ফান্ডামেন্টালস ধরেন ইজ কাইন্ড অফ এ প্রক্সি, রাইট? হ্যাঁ, আমি যদি এখন ওই আর্গুমেন্টে যাই, তাহলে আমার কাছে মনে হয় কোনো প্রক্সি সার্ভার রাখা উচিত না। আপনি অ্যাজ এন আইএসপি আমি চাইলে একটা স্কুইড প্রক্সি করতে পারি, আমি একটা সিডিএন আমি নিজে করতে পারি, যে শুধু ইউটিউব গুগল না, আমি যত স্ট্যাটিক কন্টেন্ট হবে, যত ব্লগ হবে, আমি লোকালি ক্যাশ করব, রাইট?
এখন আপনি যদি ইউটিউব ফেসবুক বন্ধ করেন ইজ পার্ট অফ দ্য ইকোসিস্টেম, তাহলে তো আপনাকে সব ক্যাশই বন্ধ করা উচিত। তাহলে রেগুলেশন আসা উচিত যে কেউ কোনো ক্যাশ করতে পারবে না, সব কন্টেন্ট আপস্ট্রিম থেকে আসবে, তখন আমাদের যখন ফিল্টার করা হবে, সিকিউরিটি ইস্যু হবে, তখন সেটাকে আমরা যেন বন্ধ করতে পারি। তো আমার কাছে মনে হয় সিকিউরিটি ইমপ্লিকেশনটা আসলে আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে না, কারণ আপনি যখন ক্যাশ একটা স্পেসিফিক ইউটিউব ভিডিও বন্ধ করতে বলা হবে, নট নেসেসারিলি গুগল আপনার ওই স্পেসিফিক ইউটিউবের ওই ক্যাশে ঢুকে ওইটাকে বন্ধ করবে, আমার কাছে মনে হয় না। ফাইনালি হয়তো যেটা হবে যে এই ধরনের পলিসি গুলোতে, যেমন একটা হচ্ছে যে আপনি এই নেটফ্লিক্স শুধু নিক্স রাখতে পারবে। আমি জানি না নেটফ্লিক্স এজ এ সিডিএন কেন আলাদা, সো আপনি যদি প্রতিটা পলিসি প্রতিটা অ্যাপ্লিকেশনকে আলাদা আলাদা ট্রিট করে এবং একটা সিডিএন আসবে, দেন একটা ডিরেক্টিভ বের হবে, না এটা আসলে কে রাখতে হবে, মোবাইল অপারেটর রাখতে পারবে না নিক্স রাখতে পারবে না টেলকো রাখতে হবে। তখন যেটা হবে ফর এগ্রিমেন্ট, এখন কালকে যদি ফেসবুক আর নেটফ্লিক্স মার্চ করে, কারণ ফেসবুক যদি বলে যে ভাই নেটফ্লিক্স আর ফেসবুকের ক্যাশ সেম সার্ভার থেকে আমি ডিস্ট্রিবিউট করবো সেম সিডিএন, তাহলে আপনার পলিসি কি হবে? তাহলে কি আপনি আবার বলবেন যে নিক্স রাখতে পারবে, মোবাইল অপারেটরও রাখতে পারবে, তাহলে দুইজনের লাইসেন্স মার্চ করে দাও, তাহলে দুইজনকে সিডিএনটাকে মেনটেন করতে হবে। তো আমার কাছে মনে হয় এই কমপ্লেক্সিটি গুলো রেজ করবে। আরেকটা যেটা বড় জিনিস হচ্ছে যে ওভারঅল ইকোসিস্টেমে এটা একটু টেনশন ক্রিয়েট করে, কারণ শুধু ফেসবুক আর ইউটিউবে তো সিরিয়াল না, আপনার ফার্স্টলি আছে, আকামাই আছে, লাইমলাইট নেটওয়ার্ক আছে, তাদের বিজনেস মডেল একটু আলাদা, কারণ দে ডোন্ট ওন দ্য কন্টেন্ট, বাট তারা একটা বড় সিরিয়াল। তো তারা যখন দেখে যে এই ধরনের পলিসি গুলো আসে, তারা হয়তো তাদের সিডিএন বসাতে গেলে আমার কাছে মনে হয় একটু সেকেন্ড থট দিবে যে করা উচিত কিনা। জি জনাব ফখরুল আলম পাপ্পু, আরেকটা আমি সংশয়ের জায়গা থেকে যদি বলি, যেহেতু নিরাপত্তার প্রশ্ন এসেছে, আমাদের একদম প্রান্তিক পর্যায়ে আইএসপি গুলো যে ক্যাশিং সার্ভার বসেছে, ওখানে কি কোনো ধরনের ম্যালফাংশনিং কিংবা ইনফিউশন হওয়ার মতো আশঙ্কা কি আছে, যেটা হয়তো সরকার সংশয় কিংবা আশঙ্কা প্রকাশ করছে? এ ধরনের কোনো ব্যাপার প্রযুক্তিগতভাবে থাকতে পারে কিনা? দেখেন, আপনি যখন ওই ক্যাশ গুলো বসান, আপনাকে ওই ডেটা সেন্টার কুলিং পাওয়ার ব্যান্ডউইথ দেওয়া ছাড়া আর কোনো ধরনের অ্যাক্সেস কিন্তু আপনার কাছে থাকে না। মানে ওই ক্যাশ সার্ভারের আপনার অ্যাক্সেস করে ক্যাশ সার্ভারের ক্যাশ পয়জন যদি বলেন, বা ওইখানে অন্য কোনো মালওয়্যার, ওই ধরনের কোনো সংযোগ থাকে না। ইটস বিন সেন্ট্রালাইজ মনিটর করা থাকে ওই সিডিএন প্রোভাইডারের কাছ থেকে। সো আমার কাছে মনে হয় ইটস নট এন স্ট্রং আর্গুমেন্ট সিকিউরিটির দিক থেকে, বাট এ ধরনের আমি এখন কোনো এক্সপেরিয়েন্স বা এক্সাম্পল দেখিনি যেখানে এ ধরনের হয়। আমার কাছে মনে হয় যদি সিকিউরিটির কনসার্নটা এসেই থাকে, সিডিএন এর চাইতে আমাদের আরো বড় ধরনের সমস্যা আছে যেগুলো আমাদের হ্যান্ডেল করা উচিত। সিডিএন এজ এ ক্যাশ সিকিউরিটি দিক থেকে খুবই লো লেভেলের একটা প্রায়োরিটি হওয়া উচিত। জি ধন্যবাদ। আপনি অনেক তথ্য আপনি সংযুক্ত করেছেন ফখরুল আলম পাপ্পু। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা হয়তো পরবর্তীতে আরো কোনো উপাত্ত কিংবা পরামর্শ দরকার হলে আপনার কাছে আসবো। এখন আমরা যাব বিকাশ লিমিটেডের হেড অফ আইটি গভর্নেন্স মিস্টার নাজমুল করিম। মিস্টার নাজমুল করিম, আপনারা তো যে সেবাটা দিচ্ছেন বিকাশের মাধ্যমে, ওখানেও কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইন্টারনেট সেবা দরকার হয়। বিকাশের অ্যাপস বলেন, যে কোনো ধরনের অ্যাপ, বেসিক্যালি এখন আমি যতটুকু বিশ্বাস করি জানি, বিকাশ অ্যাপস এর মাধ্যমে প্রান্তিক লোকজন ইউজ করছে এবং অ্যাপস এর জন্য ইন্টারনেট সেবা লাগছে। আপনি একজন প্রান্তিক জনগোষ্ঠীর ইন্টারনেট সেবার পার্সপেক্টিভে দেশ সেবাটা আপনার কোম্পানির পক্ষ থেকে কিভাবে মূল্যায়ন করবেন, এবং যেহেতু আপনি হেড অফ গভর্নেন্স আইটি গভর্নেন্স হিসেবে আছেন, একইভাবে গভর্নেন্স পার্সপেক্টিভে, যেটা বলছিলাম সিকিউরিটি পার্সপেক্টিভে, এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখবেন, জনাব নাজমুল করিম? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। মানে একজন আসলে ইন্টারনেট ব্যবহারকারীর অ্যাসপেক্টে যদি চিন্তা করি, ডেফিনেটলি একটা সিম্পল রেট হওয়া অবশ্যই স্বস্তিদায়ক ব্যাপার, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু কোশ্চেন গুলো থাকতেছে যে আসলে এই সেবাটা আসলে কতক্ষণ সাস্টেইন করবে। সেবার পিছনে কিন্তু সেবার যে কোয়ালিটিটা থাকা উচিত সেটাও কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। সো এখন যদি এমন হয় যে আপনার যারাই সেবাটা প্রোভাইড করবে তাদের এক্সিস্টেন্স, তাদের যে ইস্যুগুলা যদি মিটিগেট প্রপারলি না হয়, তাহলে এই সেবাটা আসলে এইভাবে সাস্টেইন করবে না। সো ইন দ্যাট কেস আমার মনে হয় যে এখানে আরো অনেক অ্যানালাইসিস করা উচিত, যে এই রেটটাকে আসলে সাস্টেইনেবল করার জন্য যে ব্যাক এন্ড অ্যানালাইসিস বা পদক্ষেপগুলো নেওয়া উচিত আপস্ট্রিমের রেটের সাথে, কিংবা
এখন আমরা যেটা জানি যে ফেসবুকেরও একটা আলাদা রেট আছে এবং হচ্ছে যে গুগলেরও আলাদা রেট আছে, যেভাবে লোকাল ব্রডব্যান্ড প্রোভাইডাররা প্রোভাইড করে। সো সেই জায়গাগুলো তো অবশ্যই ইম্প্যাক্ট করবে, প্লাস পারফরমেন্সের ব্যাপারটা তো আছেই। আর যেটা নিরাপত্তার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে হ্যাঁ, একটা যদি বিষয় এমন হয়ে থাকে যে জিনিসটাকে একটা রেগুলেশনে নিয়ে আসা, শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, সেটার জন্য হয়তো জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করা যাইতে পারে, কিন্তু ওই কনটেক্সটটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে অ্যাকচুয়ালি সিডিএন থেকে কি ধরনের নিরাপত্তাজনিত ইস্যু অ্যারাইজ করতে পারে। যতটুকু জানি যে কন্টেন্ট সেখান থেকে শুধু ডাউনলোডই হয়। সো যদি যারা এই কন্টেন্ট নেটওয়ার্কটাকে ম্যানেজ করতেছে, যদি কোনো ধরনের জাতীয় নিরাপত্তা বিরোধী কোনো কন্টেন্ট যদি সেখানে আপলোড হয়, তো এটা তো অ্যাকচুয়ালি তাদের সাথে কন্টাক্ট করে সেটাকে ইলিমিনেট করতে হবে। সো এটা আসলে সিডিএন সার্ভারটা কোথায় আছে সেটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট না এখানে। এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে যে গুগল বা ফেসবুকের সাথে কমিউনিকেট করে কিভাবে এই আপনার এই জাতীয় নিরাপত্তার হুমকি স্বরূপ সেই কন্টেন্টটাকে ইলিমিনেট করা যায়। সো আমার মনে হয় যে ওই জায়গাটাতে আসলে কাজ করা উচিত। গুগল ফেসবুকের সাথে গভর্নমেন্টের কোলাবোরেশন আরো স্ট্রং করা উচিত, এই বিষয়টা আমার মনে হয়। আর ডেফিনেটলি আমি যদি জাস্ট প্রাতিষ্ঠানিক ইউজার হিসেবে আমি নিজেকে চিন্তা করি, সেই ক্ষেত্রে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আসলে এই গুগল বা ইউটিউব এগুলোর উপরে কিন্তু মানুষের ডিপেন্ডেন্সি অনেক বেড়েছে, প্রতিষ্ঠানগুলোর ডিপেন্ডেন্সি অনেক বেড়েছে। সো যদি এটাকে আসলে সেন্ট্রালাইজ অর্থাৎ ন্যাশনাল আইএসপি কিংবা আইএক্স অথবা আইআইজির কাছে জিনিসগুলোকে রাখা হয়, ইন দ্যাট কেস আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে নিক্স কিংবা আইআইজির অবস্থানটা আসলে কোথায়। সব যদি ঢাকা কেন্দ্রিক হয়, নেটওয়ার্ক যদি স্টার্টপোলজি হিসেবেই কাজ করে, অ্যাজ অফ টুডে এত বছর আমরা এই নেটওয়ার্ক অপারেশন চালাচ্ছি, প্রায় 30 ইয়ার্স আমি বলবো যে আইএসপির এজ হয়ে গেছে। সো এটা দুঃখজনক অত্যন্ত। সো কিভাবে আসলে এই আপনার এই নিক্সকে ডিস্ট্রিবিউট করা যায় ন্যাশনাল ওয়াইড, আর সেখান থেকে যদি কন্টেন্ট সার্ভার রেখে বা ক্যাশ সার্ভার রেখে যদি কন্টেন্ট গুলাকে সার্ভ করা যায়, তাহলে আমার মনে হয় যে এই যে পারফরমেন্সের ইস্যু প্লাস হচ্ছে যে কস্টের যে ব্যাপারটা, সেটাও আসলে অনেকাংশেই কমে যাবে। কিন্তু সেই ক্ষেত্রে আসলে সরকারকে আসলে ওখানে উদ্যোগ নিতে হবে, বিটিআরসি কে উদ্যোগ নিতে হবে যে কিভাবে আসলে নিক্সের নেটওয়ার্কটাকে আসলে ডিস্ট্রিবিউট করা যায়। অ্যাজ অফ টুডে আমার যতটুকু নলেজ সেটা হচ্ছে যে এটা সবকিছু ঢাকা কেন্দ্রিক। তো ঢাকা কেন্দ্রিক হলে আসলে জিনিসটা প্রপারলি আমি মনে করি না যে কাজ করবে। জি, জনাব নাজমুল করিম, আপনি সিকিউরিটি পার্সপেক্টিভে কেশিং সার্ভার রিজিউম করা, এই অ্যানালাইটিক্যাল আরো কোলাবোরেশন দরকার আছে, এই সমস্ত জিনিস বলছিলেন। কিন্তু একই সঙ্গে আমি আপনার কোম্পানির বিকাশ লিমিটেডের পার্সপেক্টিভে জানতে চাচ্ছি, যে রেটটা গভর্নমেন্ট ফিক্স করেছে, মানে সিদ্ধান্ত নিয়েছে, এই রেটে যদি যায়, আপনারা কি আপনাদের কোম্পানির মাধ্যমে অ্যানালাইজ করেছেন আপনারা প্রান্তিক সেবার জন্য আপনাদের যেটা প্রান্তিক প্রাইস দিয়ে করেন, এটাকে রিভাইজ করার কোনো অপশন কি থাকবে? মানে আরো কম হতে পারে, কিংবা এই ব্যাপারে কি আপনারা কোনো নিজস্বভাবে অ্যানালাইজ করেছেন কিনা? না দেখেন, এখানে আসলে আমরা কিভাবে সার্ভিসটা দিচ্ছি সেটার উপরে ডিপেন্ড করবে। আমরা আমাদের যে অ্যাকচুয়ালি যে আপনার যে অ্যাপটা, এই অ্যাপটার অবস্থানটা কোথায় সেটার উপর ডিপেন্ড করবে। সো অ্যাপ যদি আমি আসলে পিওরলি ইন্টারনেট থেকে প্রোভাইড করি, দেন সেটার সাথে আসলে খুব একটা বেশি ইম্প্যাক্টেড হবে বলে আমার মনে হয় না। জি, অনেক ধন্যবাদ জনাব নাজমুল করিম, আপনি আমাদের সঙ্গে থাকুন। এখন আমরা কথা বলার বক্তব্য শোনার চেষ্টা করব বাংলাদেশের একজন স্বনামধন্য প্রযুক্তিবিদ, ফাইবার এট হোমের চিফ টেকনোলজি অফিসার সুমন আহমেদ সাবির, ওনার কাছ থেকে কিছু ইনফরমেশন আমি একটু শেয়ার করতে চাচ্ছি। জনাব সুমন আহমেদ সাবির, আপনি নিশ্চয়ই জানেন, সেবা কার্যকর করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলা যায়, ট্রান্সমিশন, যেটাকে বাংলায় সঞ্চালন ব্যবস্থা আমরা বলছি। এবং বাংলাদেশে বর্তমানে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ট্রান্সমিশন নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে খুব সম্ভবত নতুন একটা সহ এখন 3টি কোম্পানির হাতে। এর মধ্যে অন্যতম দুটি হচ্ছে ফাইবার এট হোম এবং অন্যটি হচ্ছে সামিট কমিউনিকেশনস, এবং আপনি ফাইবার এট হোমে দীর্ঘদিন ধরে চিফ টেকনোলজি অফিসার হিসেবে কাজ করছেন। সো ট্রান্সমিশন নেটওয়ার্কের স্থাপনের অগ্রগতি নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে, অনেক ধরনের অসন্তুষ্ট রয়েছে, এবং ট্রান্সমিশন কস্টের অর্থ প্রাইস টেরিফে সমন্বয় করা নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে। এমত অবস্থায় এক দেশ এক রেট পার্সপেক্টিভটাকে ট্রান্সমিশন পার্সপেক্টিভ সহ, সিকিউরিটি পার্সপেক্টিভ সহ আপনি কিভাবে দেখছেন, যদি আপনার মতো করে আপনি বলবেন, জনাব সুমন আহমেদ সাবির। ধন্যবাদ তানিম।
আমি ট্রান্সমিশনে যাওয়ার আগে একটু এক দেশ এক রেট এই কনসেপ্টটা নিয়ে একটু এবং তার আহ, যে কম্পোনেন্ট গুলো কি কি নিয়ে আসলে এটা আসলে সম্ভব এটা একটু একটু কথা বলতে চাই। প্রথমত হচ্ছে যে আমরা জানি যে অনেক কিছুই আসলে এক দেশে এক রেট। একটা সাবান কিনতে গেলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একই দামে বিক্রি হয়, তাই না? আবার যদি টেলিকম সেক্টরে আসি, একসময় আমাদের এনডব্লিউডি কল ছিল, আইএসডি কল বোধহয় এখনো আছে, আমরা কেউ করি কিনা জানি না, কিন্তু ছিল। এবং ডিফারেন্ট জেলায় ডিফারেন্ট রেটে আমরা কল করতাম। কিন্তু এখন কিন্তু এনডব্লিউডি বলে কিছু নেই, সারা বাংলাদেশের টিএনটির একই রেট। মোবাইল ফোনের প্রথম দিকে জোনে ভাগ ছিল, এখন এক রেট হয়ে গেছে। তো ইন্টারনেটের ক্ষেত্রেও সেটা যে হবে, এটাই বাস্তবতা। এখন আসলে কখন সেই জায়গায় আমরা পৌঁছতে পারি, সেই সময় গিয়ে আমরা পৌঁছেছি কিনা, এই জিনিসগুলো একটু দেখা দরকার। ইন্টারনেটের ক্ষেত্রে যদি আমরা যদি একটু রোড ট্রান্সপোর্টের কথা বলি, ঢাকার কুমিল্লার বাস ভাড়া ঢাকার কক্সবাজার বাস ভাড়া তো এক নয়। পার্থক্য কেন? পার্থক্য অনেক দূর, তেলের খরচ বেশি, সময় লাগে বেশি, সব দিকে খরচ বেশি, কাজেই ওখানে রেটটাও বেশি। আবার অনেক দেশের একটা শহরের ভেতরে মেট্রো রেলের কস্ট একই, শহরের যে কোনো প্রান্ত থেকে প্যারিসের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে ওই 2 ইউরোই লাগে। আবার আপনি ওখান থেকে যদি একটু দূরে যে বার্সেলোনায় যে নামেন, ওখানে দেখবেন যে 3টে জোন করা আছে, এক জোনের ভেতরে এক এক রেট, ডিফারেন্ট জোনে গেলে ডিফারেন্ট রেট। তার মানে কি, এর সাথে একটা ইকোনমিক জড়িত, অর্থনৈতিক একটা জায়গা জড়িত। আমি যদি একটা সার্টেন থ্রেশ হোল্ডে পৌঁছতে পারি, তখন আসলে এক রেটে পৌঁছানো যায়। এবার যদি আসি ট্রান্সমিশনের কথায়, এই এক দেশ এক রেট করার ক্ষেত্রে ট্রান্সমিশন একটা বড় কম্পোনেন্ট। যে জনাব সুমন আহমেদ সাহেব, একটু ইন্টারাপ্ট করছি, আমরা কি সেই অবস্থানে পৌঁছতে পেরেছি? আপনি যেটা বলছিলেন একটা অবস্থানে পৌঁছতে গেলে আমি বলবো যে আমরা পৌঁছইনি, তবে আমরা খুব দূরেও আছি, আমি তা বলবো না। তো সেই জায়গা থেকে আমি যেটা বলছিলাম যে ট্রান্সমিশনের কস্ট একসময় কিন্তু অনেক বেশি ছিল। আমার মনে পড়ে যে আমরা যখন এই 2000 সালের দিকে যদি আমরা ঢাকা থেকে চিটাগাং একটা E1 চাইতাম গ্রামীণ ফোনের কাছে, তার মান্থলি কস্ট ছিল হচ্ছে 1,40,000 টাকা, আর সেটা তার 3 গুণ ছিল তার আরো 2 বছর আগে। অথচ এখন ঢাকা থেকে চিটাগাং একটা 10 গিগ সার্কিট নিতে 4 লাখ টাকা মতো লাগে, এবং সারা বাংলাদেশে 10 গিগের কস্ট প্রায় এরকমই। যদি আমি 10 গিগ যদি স্ট্যান্ডার্ড ধরি, তাহলে সারা বাংলাদেশের ট্রান্সমিশন কস্ট আসলে পার এমবিপিএস 40 টাকা করে পড়ে এখন। ঢাকার ভেতরে সেটা হয়তো 20 টাকা, 15 টাকা, 25 টাকা, ডিপেন্ডিং অন কি পরিমাণ ভলিউমের একজন ক্যাপাসিটি কিনছেন। কাজে এখানেও কিন্তু এখনো পার্থক্য আছে। কাজেই একজন যদি ট্রান্সমিশন নিয়ে ঢাকা শহরে ব্যবসা করেন, তার যে খরচ ঢাকার বাইরে করতে গেলে, এবং তাও বলছি কিন্তু 10 গিগ ক্যাপাসিটির কথা, তাতে ছোট গেলে কিন্তু দাম খরচটা আরেকটু বাড়ে এখনকার যে কমার্শিয়াল যে রেটস, সেটা যদি আমি সামনে ফেলি। কাজে এক দেশে এক রেট করতে গেলে ঢাকার বাইরের আইএসপির জন্য ট্রান্সমিশন কস্ট বেশি হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অ্যাটলিস্ট পার এমবিপিএস 20 টাকা 30 টাকা বেশি পড়বে। কাজেই যদি এক রেট করতে হয়, তাহলে 30 টাকা তার প্রফিট কমবে, অথবা 30 টাকা তাকে গড়টা দিতে হবে, এর বাইরে কোনো বিকল্প নেই। কিন্তু এখন এই কস্টটা, ট্রান্সমিশন কস্ট যদি গ্রাফ যদি দেখি আমরা, এক্সপোনেনশিয়ালি কমছে। এটা একসময় 10 গিগ সার্কিট বাংলাদেশের ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত 20 লাখ 40 লাখ টাকা পর্যন্ত ছিল, এই সাবমেরিন কেবল আসার পরে ট্রান্সমিশন কস্টগুলো ছিল, সেটা কমতে কমতে এখন 4 লাখে এসছে। এইভাবে যদি কমতে থাকে এবং গ্রোথ যদি হতে থাকে, এবং এই দাম কমাটাও নির্ভর করে কি, একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি এবং কম্পিটিশন, তার সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে যে কি পরিমাণ ক্যাপাসিটি আসলে বিক্রি করতে পারছি, তার উপরে পার বিট ট্রান্সমিশন কস্ট যখন কমে যায়, তখন অপারেটররাও দাম কমিয়ে দিতে পারে। এবং এই কমার ধারাবাহিকতায় আমার ধারণা যে যেটা আজকে আমরা 4 লাখ বলছি, 1 বছর পরে হয়তো 2 লাখ বলবো বা 1 লাখ বলবো, এবং তখন আসলে ট্রান্সমিশন কস্টটা আসলে মেজর কম্পোনেন্ট থাকবে না ইন্টারনেট সার্ভিসের ক্ষেত্রে। কাজেই 2-1 বছর পরে বা 2-3 বছর পরে ট্রান্সমিশন কস্টের জন্য আর এটা কোনো বোটলনেক থাকবে না। তারপরে আসলে বাকি বিষয়গুলো কি, যে একটা প্রত্যেকটা আইএসপি নিজের মতো করে অপারেট করে। কেউ দামি যন্ত্রপাতি কেনে, কেউ একটু সস্তা যন্ত্রপাতি কেনে, কেউ অল্প ম্যান পাওয়ারে চলে, কেউ বেশি ম্যান পাওয়ারে চলে। কাজেই এখানে কোয়ালিটি অফ সার্ভিসটা কিন্তু খুব ক্রিটিক্যাল, এবং সেটা সবাইকে একরকম যদি করা যায়, তাহলে আসলে এক দেশে একটা সুফল থাকে। আমি রেট একই করলাম, একজনের সার্ভিস খুব খারাপ, একজনের সার্ভিস খুব ভালো, এখন গ্রাহক আসলে কোনটা নেবে? তো সেখানে আবার মার্কেট কম্পিটিশনের জায়গায় চলে আসে, এবং সব জায়গায় ভালো সার্ভিস নেই, হয়তো রেট ঠিক কিন্তু আসলে ব্যবহার করা যায় না, তাতে আমাদের কি লাভ হবে? কাজে আমাদের মূল বিষয়টা যেটা হওয়া উচিত, সেটা আসলে আমাদের প্রান্তিক পর্যায়ে আসলে ভালো সেবাটা পৌঁছানো যাচ্ছে কিনা, এবং সেই সেবাটা একটা অ্যাফোর্ডেবল দামে যাচ্ছে কিনা। আর রেটটা আমরা আমাদের একটা বড় জায়গায় সমস্যা পড়ি, আমরা কিছু জায়গায় আমরা যদি মুক্তবাজার অর্থনীতি, আবার একটু পরেই আমরা বলি যে না, আমাদের রেটটাকে কন্ট্রোল করতে হবে, কমাতে হবে।
এবং এক দেশে একটা যে 500 টাকা সেটা হচ্ছে শেষ পর্যায়ের রেটটা, গ্রাহক পর্যায়ের রেটটা। তার আগে আমাদের দেশের ইন্টারনেট কিন্তু অনেকগুলো হায়ারার্কি আছে, আইএসপি, তারপরে হয়তো বড় আইএসপি, তারপরে এডিটিএন, তার ভাড়ে চলে যেতে হচ্ছে আইআইজির কাছে, আইআইজি যাচ্ছে আইটিসির কাছে অথবা সাবমেরিন কেবলের কাছে। এই প্রত্যেকটা লেয়ারে কিন্তু খরচ আছে। আমি উপরের লেয়ারগুলোর দাম যদি ফিক্স না করে একদম তলারটা করে ফেলি, হতে পারে এটা আমার অ্যাম্বিশন যে আমি ওখানে রিচ করতে চাই, ওটা ফিক্স করেই আমরা আগেরটা করি, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু বাকিগুলো কিন্তু করতে হবে। এবং বাকিগুলো এমনভাবে করতে হবে যাতে প্রান্তিক পর্যায়ের আইএসপি ওই 500 টাকায় ইন্টারনেট ভালো কোয়ালিটিটা দিতে পারে। এই জায়গাগুলো যদি প্রত্যেকটা জায়গায় এনশিওর করি, তাহলে ডেফিনেটলি এটা আসলে সম্ভব, এটা করা যাবে। কিন্তু সেই এক্সারসাইজগুলো এখনো শেষ হয়নি। তবে হ্যাঁ, বিটিআরসি এখনো, আমি যদি জানি যে এডিটিএন, আইআইজি এই প্রাইসগুলো ফিক্স করে নিয়ে বিটিআরসি মন্ত্রণালয় কাজ করছে, এবং তারা যদি এই 500 টাকা মাথায় নিয়ে এই কমার্শিয়াল জায়গাটা সেট করে, তাহলে কিন্তু এই সমস্যাটা থাকবে না। কাজে ট্রান্সমিশনের দিক থেকে আমি বলছি যে এটা এখনো সমস্যা, আমি বলবো এখন একটা বড় কম্পোনেন্ট এই এক দেশ এক রেট করতে গেলে যে বাধার জায়গা থেকে। তবে সেটা গ্র্যাজুয়ালি কমছে এবং খুব দ্রুত সেটা এলিমিনেট হবে। আর সেই সঙ্গে জনাব সুমন আহমেদ স্যার, একটু ইন্টারভিউ করছি, ট্রান্সমিশনের ব্যাপারটাকে আপনি যদি এই মুহূর্তের একটা পর্যায়ে আমাদেরকে, আপনি যেহেতু একটা ট্রান্সমিশন কোম্পানির একদম উচ্চ পর্যায়ে আছেন, সারা বাংলাদেশে বর্তমান অবস্থাটা কি, কতটুকু সরকার তার পরিকল্পনার সঙ্গে খাপকে অ্যাডজাস্ট করতে পারছে, মানে প্রান্তিক পর্যায়ে ট্রান্সমিশনের ক্ষেত্রে? আসলে এখন আমি বলতে পারি যে এখন বাংলাদেশের যে ফাইবার টু হোম সামিট, ইভেন বিটিসিএল, গভর্নমেন্ট যাদের আসলে ভালো ভালো নেটওয়ার্ক আছে, আর প্রাইভেট কোম্পানি বাহন, তারা এখনো ওইভাবে নেটওয়ার্ক বিস্তার করেনি সারা দেশে, বাট তারা করছে। এখানে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় খুব ভালো কানেক্টিভিটি আছে, মানে মোর দেন 100 ক্যাপাসিটি প্রায় প্রত্যেকটা জেলায় বিল করা আছে। উপজেলা পর্যায়ে মাল্টিপল 10 গিগস ক্যাপাসিটি বিল করা আছে। ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত অ্যাটলিস্ট একটা 10 গিগ আছে, এমন ইউনিয়নের সংখ্যাও প্রায় আমি বলবো যে 60% বা 70%-এর উপরে। কাজেই ট্রান্সমিশন কিন্তু কিন্তু জনাব সুমন আহমেদ সাহেব, আমরা যখন একদম প্রান্তিক গ্রাম, উপজেলা কিংবা জেলা পর্যায়ে যাই, জেলা পর্যায়ে বাদ দিলাম, কিংবা গ্রামে যখন যাই, আমরা কাগজে কলমে শুনি এখানে ফাইবার কানেক্টিভিটি আছে, কিন্তু প্রান্তিক ইউজারদেরকে দেখি তারা ঘুরে ফিরে মোবাইল ইন্টারনেট ইউজ করছে। মানে এই যে প্রান্তিক পর্যায়ে ব্রডব্যান্ড কানেক্টিভিটির যে আনঅ্যাভেলেবিলিটি, এটার মূল কারণ, সমস্যাটা কোথায় বলে আপনি চিহ্নিত করবেন? এইখানে যে জায়গাটা আমি যেটা দেখি, যে ধরা যাক একটা ইউনিয়ন বা একটা একটু প্রত্যন্ত উপজেলার কথা যদি বলি, এখন সার্ভিসটা কে দেয়? সার্ভিস দেয় একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আর কখন একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সেখানে সার্ভিস দেওয়ার চেষ্টা করে? যখন সে দেখে এখানে যে পরিমাণ গ্রাহক আসলে ইন্টারনেট নিতে চায় এবং তারা যে ডিসপার্টলি আছে, সেখানে একটা ফাইবার নেটওয়ার্ক ডিপ্লয় করে তাদেরকে সার্ভিস দিয়ে যে টাকাটা আয় করবে, তাদের দিয়ে তার চলবে এবং সে তার আপস্ট্রিমের খরচগুলো বের করতে পারবে, তখনই তো একটা জায়গায় আইএসপি তৈরি হয়। আমি যদি গত 1 বছর, 1.5 বছর, 2 বছর ট্রেন্ড বলি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ইউনিয়ন পরিষদে, বিভিন্ন উপজেলায় ছোট ছোট আইএসপিরা যারা আসলে ইন্টারনেট সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করছে, এবং তারা নিজেরা লাইসেন্স দিতে না পারলে অনেক ক্ষেত্রে ঢাকার কোনো আইএসপির ছত্রছায়ায় তাদের লাইসেন্স ব্যবহার করে তাদের সাথে একটা ফ্রাঞ্চাইজি এগ্রিমেন্ট করে তারা জায়গায় সার্ভিসের চেষ্টা করছেন। কাজে অনেক ইউনিয়নে যে এখন সেবা আছে এবং সেটা ফাইবার অপটিকের মাধ্যমে, এটা আমি নিশ্চিত করতে পারি, কোনো সন্দেহ নেই। কিন্তু তার এটা ডিপেন্ড করবে কখন এটা সাকসেসফুল হয়, যখন দেখা যায় যে আসলে তারা ওখানে ব্যবসা করতে পারছে, তাদের একটা রুটির ব্যবস্থা হচ্ছে। আমাদের দেশে অনেক বেকার আছে, এবং আমি দেখি যে প্রত্যেকটা ইউনিয়ন, উপজেলায় কেউ না কেউ আসলে চেষ্টা করছে যে আমি এরকম একটা ব্যবসা করতে পারি কিনা। এখন তাদেরকে যদি আমরা ট্রান্সমিশন সহায়তা দিতে পারি এবং সেই সঙ্গে তাদেরকে যাতে ওখানে অপারেট করার জন্য একটা লিগাল ফ্রেমওয়ার্ক যদি দিতে পারি খুব সহজে। অনেকে আমি জানি যে বিটিআরসি তে ঘুরছে লাইসেন্স পাওয়ার জন্য, অনেকে পেয়েছেন, অনেকে পাননি। এখানে সেখানেও নানা রকম তাদের হয়তো তাদের অজ্ঞতাই হোক বা বিটিআরসির এই সরকারি ব্যুরোক্রেটিক মূল্যই হোক, আমি জানি না কোনটা, কিন্তু লাইসেন্স পেতে তাদের অনেক দেরি হয়। তো সেটা একটা সমস্যা। তাহলে হবে কি যে প্রান্তিক পর্যায়ে সার্ভিস প্রোভাইডার তৈরি হবে এবং তারা সার্ভিস দিতে পারবে। অথবা ঢাকার বড় আইএসপি গুলো যদি মনে করে যে না, আমরা আসলে আমার এই বছরের মিশন, আমি এতগুলো ইউনিয়ন পরিষদের সার্ভিস আমার বাড়াবো এবং বাড়াবো, তাহলে হতে পারে। এখন সবকিছু ডিপেন্ড করে হচ্ছে এই অর্থনৈতিক জায়গার উপরে, যে আমি কমার্শিয়ালি ওটা সাস্টেনেবল হবে কিনা, ভায়াবল হবে কিনা। অনেকে শুরু করে ফেরত চলে এসেছেন, এমন কাহিনীও আছে কিন্তু। তো এই জায়গাটা ঠিক হলে, এবং গ্র্যাজুয়ালি যেটা হচ্ছে, আমাদের যে ডিমান্ড বাড়ছে এই প্যান্ডেমিকের সময়ে, প্রয়োজনীয়তা বেড়েছে, ব্যবহারকারী বেড়েছে। কাজেই এই এটা আসলে আমি, যত বাধাই থাক, বিপত্তি থাক, রেগুলেটরি বাধাই থাক, গ্র্যাজুয়ালি আমরা আসলে এই জায়গায় পৌঁছবো। তবে আজকে এটা হবে কিনা আমি ঠিক নিশ্চিত নই। অনেক অনেক ধন্যবাদ জনাব সুমন আহমেদ সাবির, আপনি আমাদের সঙ্গে থাকুন। এখন আমরা এই বক্তব্য শোনার চেষ্টা করব আইএসপি অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক এমদাদুল হক। ওনার বক্তব্য শোনার আগে আমি কিছু তথ্য শেয়ার করতে চাই। বর্তমানে আমাদের কাছে যে ডেটা আছে, 2400 জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ ইউজ হচ্ছে, এবং এর মধ্য থেকে
ক্যাশ সার্ভারের কথায় যদি আমরা ধরি, বর্তমানে স্থানীয় পর্যায়ে 80% খুব সম্ভবত আমরা বিভিন্ন সোর্সে যে ইনফরমেশন পেয়েছি, গুগল এবং ফেসবুকের ক্যাশিং এর মাধ্যমে ইউজ হয়। এক্ষেত্রে সিডিএন যদি বন্ধ করে দেওয়া হয়, কস্ট কেমন ইম্প্যাক্ট ফেলবে এবং এই ব্যাপারে আইএসপি অ্যাসোসিয়েশন কিভাবে কাজ করেছে, আমরা যতটুকু জানি একটা ট্যারিফ গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে। নিশ্চয়ই আপনাদের সঙ্গে আগে বসেছিল, আপনাদের ভূমিকা কি ছিল এবং এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? যদি জনাব এমদাদুল হক আপনার মতো করে আপনি সার্বিক বিষয়টিকে সংক্ষিপ্তভাবে মূল্যায়ন করেন। ধন্যবাদ তানিম ভাই। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই আপনাকে এবং জুবাই ভাইকে এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আসলে আমাদের এই ইন্ডাস্ট্রি বলবো, আমি আইএসপিএস ইন্ডাস্ট্রি, পুরো ইন্ডাস্ট্রিটিকে একটা ক্রান্তিকাল আমরা পার করছি। আমি এই জিনিসটাই বলবো আপনাদের সামনে। এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করবো যে আসলে কোথায় কোথায় আমাদের সমস্যাগুলো, এবং এই সিডিএন নিয়ে সরকার যে পলিসিটা তৈরি করতে যাচ্ছিল তার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, এবং আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা কতটুকু করতে পেরেছিলাম, কতটুকু করতে পারিনি, এবং ভবিষ্যতে কি করা দরকার আমি সেই জিনিসটা আলোকপাত করার চেষ্টা করব। আজ থেকে প্রায় 7 থেকে 8 মাস আগে বিটিআরসি একটা মিটিং করেছিল আমাদেরকে নিয়ে, বিশেষ করে সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে, নট অনলি আইএসপি, আইএজি, এনটিটিএন এবং অন্যান্য সবাইদেরকে নিয়েই একটা মিটিং করেছিল যে তারা সিকিউরিটি অ্যাসপেক্টে তারা ক্যাশ সার্ভার তারা তুলে নিতে চাচ্ছে। এই জিনিসটা তখন আমাদেরকে ডিরেক্টলি বলা হয় নাই, বললো যে আমাদের সিকিউরিটি প্রবলেম হচ্ছে, আপনাদের মতামত দেন। আমরা মিটিংয়ে তখনই বলেছিলাম অন্যান্য দেশে যেভাবে ক্যাশ সার্ভারগুলো প্রান্তিক পর্যায়ে রাখা হয়, বিশেষ করে ইউজারদের যত কাছাকাছি রাখা হয় সেভাবেই রাখার জন্য, এবং বর্তমানে যেভাবে আছে সেভাবেই রাখার জন্য আমরা সুপারিশটা করেছিলাম সেই মিটিংয়ে। তারপর আমাদের অ্যাসোসিয়েশনের কাছ থেকে একটা লিখিত তারা একটা বক্তব্য চেয়েছিলেন। সেই লিখিত বক্তব্যেও আমাদের প্রেসিডেন্টের সিগনেচার সহ আমরা সেই আমাদের বর্তমানে যেভাবে ক্যাশ সার্ভারটা আছে সেভাবেই রাখার মতামত আমরা ব্যক্ত করি বিটিআরসির কাছে। হঠাৎ করে গত ফেব্রুয়ারি মাসে তারা একটা এসআরও জারি করলো যে সিকিউরিটি রিজনে ক্যাশ সার্ভার শুধু ন্যাশনাল আইএসপি, আইএইজি এবং নিক্সের কাছে ক্যাশ সার্ভারগুলো থাকবে। তো আমরা সাথে সাথে বিটিআরসিতে যাই এবং বিটিআরসিতে একটা প্রতিবাদ জানাই যে আসলে এটা করলে আমাদের, আপনারা সিকিউরিটি দিবেন তাতে আমাদের কোনো আপত্তি নাই, এবং আমরাও চাই ন্যাশনাল সিকিউরিটি বজায় থাকুক, এবং এর অ্যাসপেক্টে যত কাজ করা দরকার সব কাজই আমরা করব। কিন্তু আপনারা সিকিউরিটির অ্যাসপেক্টে যেটা বলছেন আসলে এটা কিন্তু সঠিক না। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তখন তারা আমাদেরকে বললো যে আপনারা এনটিএমসি থেকে আমাদেরকে একটা চিঠি দিয়েছে এবং এনটিএমসি রিকোয়েস্ট করেছে যে যে কোনোভাবেই হোক আমাদের এই ক্যাশ সার্ভার এই বিভিন্ন জায়গায় যে ছড়ানো ছিটানো যেভাবে ক্যাশ সার্ভারগুলো আছে সেগুলো তুলে নিতে হবে। এটা এনটিএমসি আমাদেরকে রিকোয়েস্ট করেছে, এবং সেই আলোকে বিটিআরসি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা এই ডিসিশনটা নিয়েছে। তো আমি যথারীতি এনটিএমসি ডিজি মহোদয়ের সাথে এবং ওনার স্টাফ যারা আছে তাদের সাথে বসলাম। সেখানেও দেখলাম একটা ধোঁয়াশা। কেউ বলছে এটা সিকিউরিটি রিজন, কেউ বলছে যে আসলে এগুলো ম্যানেজ করা যাচ্ছে না। বাট একেবারে যে সিকিউরিটি রিজন এই কথাটা ডিরেক্ট বলছে না, তারা বলছে যে আপনারা বিটিআরসির সাথে কন্ট্যাক্ট করেন, আপনাদের কথায় আমরা কনভিন্স। আমরা বলছি যে আইএজিতে তো ডট অলরেডি সিকিউরিটি ডিভাইস বসিয়েছে, সেখান থেকেই তো এটা কন্ট্রোল করা সম্ভব। তাহলে হঠাৎ করে কেন আমাদের প্রান্তিক পর্যায়ে যে ইউজার আছে, ইউজারের কাছাকাছি যে সিডিএন গুলো আছে সেগুলো তুলে নিতে হবে? তখন তারা আমাদেরকে একটা সাজেশন দিল যে আপনারা বিটিআরসিতে আবার যোগাযোগ করেন, তাদেরকে একটা প্রেজেন্টেশন দেন। প্রেজেন্টেশন দেওয়ার পর দরকার হলে আমরা এনটিএমসি থেকেও আপনাদের সাথে থাকবো এবং ডটের সাথে আপনারা বসে এটা একটা সমাধান বের করার চেষ্টা করেন। আসলে আমার কাছে যেই জিনিসটা মনে হয়েছে, এখানে সিকিউরিটি নট অনলি দ্য রিজন, বিহাইন্ড কি আছে এটা হয়তো সরকার বা গভর্নমেন্টের যারা ডিসিশন মেকার তারা বলতে পারবে, কিন্তু আমাদেরকে যখনই আমরা বলি তখনই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দেওয়া হচ্ছে। আসলে আমার মতে এটা টোটালি একটা আমাদেরকে মিসগাইড করা হচ্ছে। আমাদেরকে বিশেষ করে আমাদের প্রান্তিক পর্যায়ে যে অপারেটরগুলো আছে, মিড লেভেল এবং ছোট আইএসপি এবং অনেক বড় আইএসপিও, তাদের প্রত্যেকেরই এই জায়গাটাতে যে তাদের বিজনেসের একটা হুমকি আছে, সেই হুমকিটা আমরা আসন্ন বিপদ আমি দেখতে পাচ্ছি।
এই জায়গাটাতে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বারবার চেষ্টা করেছি বিটিআরসিতে যোগাযোগ করার জন্য, বাট বিটিআরসির কাছ থেকে এখন পর্যন্ত সদুত্তর পাইনি। আমরা একটা চিঠিও দেখা করতে চেয়েছি এবং আমাদের অবস্থানটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আসলে দেখেন, এই সিডিএনএ তুলে নিলে এই মুহূর্তে যে সমস্যাটা হবে, আর 1 মাস সময় আছে, 1 মাসও নাই, আগামী মাসের 30 তারিখে, এই মাসের 30 তারিখের মধ্যে আমাদের এই সিডিএনএ তুলে নিতে হবে। সারা বাংলাদেশে প্রায় আমরা হিসাব করে দেখেছি 24টার উপরে আমাদের ট্রান্সমিশন নেটওয়ার্ক দরকার হবে, যেটা বিশেষ করে ঢাকা কেন্দ্রিক বা বিভাগীয় শহরগুলি তো সবগুলো আইএসি, আমি ন্যাশনাল আইএসপি যদি বলি, তাদের সিডিএনএ কিন্তু এখন সেই জায়গা থেকে আপনি বিভাগীয় শহর, আমি বলবো যে 1-2টা অপারেটর আছে কিনা সন্দেহ, যে সবগুলো বিভাগীয় শহরে তারা সিডিএনএ বসিয়েছে। আর আইএসপির কথা তো আমি বাদই দিলাম। এই অবস্থায় এখন 1 মাস পরে যদি এই সিডিএনএ তুলে নেওয়া হয়, আলটিমেটলি আমি মনে করি যে বাংলাদেশের 50% ট্রাফিক লস করবে। কারণ প্রান্তিক পর্যায়ে বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হবে আমাদের প্রান্তিক পর্যায়ের জনগণ। সরকার চেয়েছিল প্রান্তিক পর্যায়ের জনগণকেই আসলে এই যাতে দিতে, কারণ শহরের লোকজন কিন্তু ওই 500 টাকায় হয়তো পাচ্ছে, কিন্তু প্রান্তিক পর্যায়ের জনগণ কিন্তু পাচ্ছিল না। সরকার একদিকে প্রান্তিক পর্যায়ের জনগণের কাছে সহজলভ্য ইন্টারনেট করার চেষ্টা করছে, আবার অন্যদিকে তাদের ওই কাছাকাছি সার্ভারগুলো আছে যারা ওই জায়গাটাতে সেবাগুলো দিচ্ছে, তাদের খরচ বাড়িয়ে দিচ্ছে এবং তাদের সিডিএনএ গুলো তুলে নিচ্ছে। এটা আমি মনে করি সরকারের একটা, এই জায়গা থেকে সরকারকে অবশ্যই সরে আসতে হবে। এবং আমরা যারা, বিশেষ করে আপনারা এখানে যারা এক্সপার্ট আছেন, সুমন ভাই তো খুবই ভালো মতামত দিচ্ছে বিভিন্ন সময়, এবং আপনারা যারা আছেন সবাই যদি বিশেষ করে ইন্ডাস্ট্রি স্বার্থে আপনাদের মতামতগুলো দেন এবং সরকারের বিভিন্ন মহলে যার যার অবস্থান থেকে তুলে ধরেন, আমার সরকার হয়তো এই জায়গা থেকে ফিরে আসবে। আর যদি কোনো কারণে ফিরে না আসে, আমি আগাম বলে দিতে পারি যে আসলেই আমাদের শুভ বিপদ চলে আসছে, যা ওই ধুকে ধুকে আপনার ইন্টারনেটটা আমাদের প্রান্তিক পর্যায়ের জনগণ পাবে, এবং তখনই দেখা যাবে যে আবার সেই আইএসপিদের উপরই তার ব্লেমটা চলে আসবে যে আইএসপিরা সেই জায়গাটাতে সেবা দিচ্ছে না। আসলে কেন দিচ্ছে না সেই জিনিসটা কেউ তখন আর তুলে দেখার চেষ্টা করবে না। আমরা সরকারের কাছে এবং বিশেষ করে আমাদের আপনাদের এই লিঙ্কের সাথে হয়তো সাংবাদিক মহল অনেকেই জড়িত আছেন বা এই আমাদের বক্তব্য শুনছেন, আমরা জানাতে চাই যে আমাদেরকে একটা সময় দেওয়া হোক, একটা অ্যাটলিস্ট 6 মাস থেকে 1 বছর একটা সময় দেওয়া হোক। এই সময়ের মধ্যে আমরা আবার সরকারের সাথে বসবো, বসে আমরা দেখবো আসলে কোথায় সিকিউরিটি হ্যাজার্ডটা, কোথায় কোন জায়গায় সমস্যাটা আছে। সেটা আমরা যদি সমস্যার সমাধান করতে না পারি, তখন অফকোর্স আমরা তো এই দেশের নাগরিক, আমরাও চাই দেশের ন্যাশনাল সিকিউরিটিটা সবার আগে দেখতে হবে। তো আমি এই ইস্যুটাতে আমি আরেকটু বলি, আসলে আইএসপি ইন্ডাস্ট্রি নট অনলি সিডিএনএ একটা সমস্যা আজকে নতুন করে, বাট আমরা গত 1.5 বছর থেকে 2 বছর যাবত প্রতিনিয়ত এই ইন্ডাস্ট্রি একটা থ্রেডের মধ্যে আছে। কিভাবে, আমি আরো 2-3টা জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা গাইডলাইন নিয়ে আমরা আমাদের প্রান্তিক পর্যায়ের যারা আইএসপি আছে, মিড লেভেল আইএসপি আছে, না ন্যাশনাল আইএসপি, অনেক আইএসপি আছে, আইএসপিদের জন্য আমরা তেমন কোনো সুখবর নিয়ে আসতে পারি না। গাইডলাইন সরকার এক পেশে গাইডলাইন আমি বলবো যে সেটা করেছে, আমরা অনেক মতামত দিয়েছিলাম, সেই মতামতগুলো সরকার নেয়নি। আমরা জানি যে ইডিসি নামে একটা প্রজেক্ট আইসিটি মন্ত্রণালয় হাতে নিয়েছিল, এস্টাবলিশিং ডিজিটাল কানেক্টিভিটি, সেটা বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন জেলা, প্রায় 30 থেকে 35টা জেলায় আইজিদের জন্য একটা ট্রান্সমিশন নেটওয়ার্ক তৈরি করার কথা ছিল। আজ থেকে 4-5 বছর আগে সেই প্রজেক্টটা হাতে নেওয়া হয়েছিল। সেটার অর্থ ছিল যে ট্রান্সমিশনটা আইজিদের জন্য যখন প্রত্যেকটা জেলায় চলে যাবে ফ্রি অফ কস্টে, তখন সেইখান থেকে যদি প্রান্তিক পর্যায়ের যে অপারেটরগুলো আছে, সেই অপারেটরগুলো যে ব্যান্ডউইথটা পাবে, ইভেন ক্যাশ সার্ভারও যদি সেই জায়গায় স্থাপিত হয়, তখন তারা কিন্তু ঢাকার প্রাইসে ব্যান্ডউইথটা পাবে। বাট আজ পর্যন্ত সেই প্রজেক্টটা আলোর মুখ দেখে নাই। আমি জানি না তার ব্যাক এন্ডে কি কাজ করছে, কেন সেই প্রজেক্টটা সরকার হাতে নিয়েছে, ভালো একটা প্রজেক্ট, বাট সেই প্রজেক্টটা আলোর মুখ দেখেনি। আমরা জানি যে
রিসেন্ট আরেকটা থ্রেড আমাদের, বিশেষ করে আমরা যখন ইনভেস্ট করব, আমরা তো চিন্তা করব যে একটা অন্তত 10 বছর 20 বছর একটা প্ল্যান থাকে প্রত্যেকটা অপারেটরের। 100% ফরেন ইনভেস্টমেন্ট। এখানে মনির ভাই আছেন, সুমন ভাই আছেন, আপনারা ভালো বলতে পারবেন এই মুহূর্তে কি আসলে আইএসপি সেক্টরে 100% ফরেন ইনভেস্টমেন্ট দরকার আছে? আমার মনে হয় না। কারণ আমাদের দেশের যারা নিউ এন্টারপ্রেনার, তারা প্রত্যেকেই ইনভেস্ট করার জন্য বসে আছে, তারা ইনভেস্ট করার সুযোগ চাচ্ছে, বাট এই জায়গাটাতেও আপনার 100% ফরেন ইনভেস্টমেন্ট ওপেন করে দেওয়া হয়েছে। সেটা আমরা কোনোভাবেই আমরা মনে করি না এটা দেশের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে। বরঞ্চ এটা হতে পারে যে জিওর মতো কোনো কোম্পানি যদি বাংলাদেশে চলে আসে, তখন আলটিমেটলি আমাদের পুরো সেক্টরটাই চলে যাবে বাইরের কোনো কোম্পানির হাতে। তো আমরা চাই যে সরকার হয়তো এই ডিসিশনগুলো নিচ্ছে, বাট এই জায়গাগুলোতে আরেকটু ইন্ডাস্ট্রির সাথে অন্তত বসে কথা বলে এই ধরনের সিদ্ধান্তে আসা উচিত। ইভেন আমি তো মনে করি যে আমার এনটিটিএন যারা আছে সেই জায়গায় 100% ফরেন ইনভেস্টের দরকার নাই, কারণ তারাই এনাফ, তারা তো ইনভেস্ট করছে, তারা শত শত কোটি টাকা ইনভেস্ট করছে। আমাদের দেশের নেটওয়ার্ক, দেশের যারা ইনভেস্টর, তাদের হাতে থাকা উচিত এই নেটওয়ার্ক গুলো, বিশেষ করে টেলিকম সেক্টরের। একটা সময় হয়তো আমাদের মোবাইল অপারেটরদের ওইখানে 100% দেওয়া হয়েছিল, তখন এই ধরনের ইনভেস্টমেন্ট কেউ হয়তো করতে চায়নি, বাট এখন তো করতে চাচ্ছে। তাহলে কেন আমাদের দেশীয় উদ্যোক্তা যারা আছে তাদেরকে রেখে ফরেন ইনভেস্ট এই জায়গায় 100% এখানে অ্যালাউ করবে? আমি এই জায়গাটাতে আমার বোধগম্য হচ্ছে না। জনাব এমদাদুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি অনেক পার্সপেক্টিভ, অনেক বিষয় সামনে নিয়ে এসেছেন, এবং পুরো বিষয়টুকু আমি যেভাবে অনুধাবন করছি, আপনাদের গভর্নমেন্টের স্ট্র্যাটেজি এক ধরনের হয়তো হতাশার জন্ম দিয়েছে। আমরা ফেসবুকে অনুষ্ঠানটি লাইভ করছি, বেশ অনেকেই কমেন্টস দিয়েছে এবং অনেকে লিখেছেন যে আপনারা আপনাদের বক্তব্যগুলো কতটুকু আনুষ্ঠানিকভাবে সরকারকে অবগত করেছেন, এবং এমনও এসেছে আপনারা আনুষ্ঠানিকভাবে কেন সাংবাদিকদেরকে বিষয়টি ফর্মালি বলছেন না, কিংবা মানববন্ধন টাইপের জিনিসও কেন করছেন, এই ধরনের কমেন্টও কিন্তু এসেছে। এই বিষয়গুলি আমি হয়তো সভাপতি সাহেবের কাছ থেকে পরবর্তীতে শোনার চেষ্টা করব। আমরা খুব সময় স্বল্পতার মধ্যে যাচ্ছি। আমি এখন বক্তব্য শোনার চেষ্টা করব বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান। আমি কিছু তথ্য দিচ্ছি। বর্তমানে বাংলাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সাবস্ক্রাইবার্স 98 লাখ, যেটা এক বছর আগেও ছিল 80 লাখ। শুধু করোনার কারণে যেখানে আমরা অনুধাবন করছি বর্তমানে ইন্টারনেট চাহিদাটা অনেকটা আমাদের মৌলিক চাহিদার পর্যায়ে যে চলে গেছে, প্রায় 18 লাখ ব্রডব্যান্ড সাবস্ক্রাইবার বেড়েছে। জনাব মুনির হাসান, আপনি গণিত, অলিম্পিয়াড সহ বিভিন্ন উদ্যোক্তা আন্দোলন, উদ্যোগ সংগঠনে করার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে সামনের সারি থেকে নেতৃত্ব দিচ্ছেন। অনেক তরুণদের, হাজার হাজার তরুণদের আপনি নেতৃত্ব দিচ্ছেন। গভর্নমেন্টের এক দেশ এক রেট এই স্ট্র্যাটেজিকে আপনি কিভাবে দেখছেন? আপনার যদি সুনির্দিষ্ট কোনো মতামত বা পরামর্শ থাকে, আপনি আপনার বক্তব্যের মাধ্যমে বলতে পারেন। জনাব মুনির হাসান। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি এই জিনিসটাকে আমার কাছে মনে হয় যে আমাদের দেশে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অনেক অ্যাডহক ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিয়ে নিই। কেউ একটা কিছু বলে, তখন সেটার থেকে আমরা এই জিনিসটা করে ফেলি। তো যেরকম, এবং আমাদের যে ক্লাস 5-এর যে পরীক্ষাটা, এটাও কিন্তু একটা মিটিংয়ের মধ্যে একজন বলেছিলেন যে ওনার এলাকায় উনি একটা বৃত্তি পরীক্ষা নেন, সেখানে সবাই আসে, দেখতে খুব সুন্দর লাগে। তখন একজন সিনিয়র লোক তখন বললেন যে তাইলে স্যার এটা সারা দেশে করে দিই। এটা হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হওয়ার গল্প। এই যে আপনার একটা চট করে ফেলা, এটা যেন না হয়, সেটার একটা নিয়ম হচ্ছে যে আপনার পলিসি থাকবে, আপনার একটা নীতিমালা থাকবে। আপনি দেখেন এই সরকার প্রথম যখন আসে 2008 সালে ডিজিটাল বাংলাদেশের সরকার যখন আসে, 2009 সালের মধ্যে ওনারা অনেকগুলো ভালো কাজ করেছে, এবং সেটা একটা গাইডলাইন। আপনি দেখেন 2009 সালে আমাদের ব্রডব্যান্ড পলিসিটা হয়েছে। 2009 সালে আমাদের ব্রডব্যান্ড পলিসির লক্ষ্যমাত্রা ছিল 2015 সালে, তখন এমডিজির একটা ব্যাপার ছিল, তাই না? সেইটা। তারপর দেখেন আমাদের 2010 সালে কিন্তু আমাদের যেটা টেলিকম নীতিমালা 1998 ছিল, সেটাও সংশোধন হয়েছে। টেলিকম আইন যেটা, সেটাও 2010 সালে, এবং আমরা ওই সময় 2009 সালে আমরা তথ্য অধিকার আইন করছি, তাই না? আইসিটি পলিসিটাও কিন্তু এই সরকার, এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন প্রথম সরকার গঠন হয়, তার 100 দিনের মধ্যে কিন্তু আমাদের আইসিটি পলিসি হয়েছে, ব্রডব্যান্ড পলিসি হয়েছে, এবং এই নানান জিনিসগুলো হয়েছে, এবং সেটার সুফল কিন্তু আমরা আজকে পাচ্ছি, তাই না? এই যে, কিন্তু একটা জিনিস দেখেন, এই 2015 সালে কিন্তু আমাদের ব্রডব্যান্ড নীতিমালাটা তামাদি হয়ে গেছে, কারণ 2015 সালের পরে সেটার কোনো আর লক্ষ্যমাত্রা নাই।
একটা একটা পলিসি কিন্তু বেঁচে থাকে কিভাবে, এটা একটা নিয়মিত তাকে আপনার আপডেট করতে হবে, তাই না? যেমন আইসিটি পলিসি দেখেন, এটা রেগুলার কিন্তু আপডেট হচ্ছে, কিন্তু ব্রডব্যান্ড পলিসিটা কিন্তু সেভাবে হয় নাই। আমরা নতুন টেলিকম পলিসি করেছি, সেখানে কিছু লক্ষ্যমাত্রা আমরা দিয়ে দিচ্ছি, যেমন 2023 সালের মধ্যে আমরা সব গ্রামে ইন্টারনেট নিতে চাই। আমি দেখলাম কয়েকদিন আগে আইসিটি মন্ত্রী বলেছেন 2030 সালের মধ্যে সব স্কুলে আমরা ইন্টারনেট, ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়ে যাবো। 2030 সাল, আরো 9 বছর পর। দুনিয়া কই যাবে কেউ জানা না। কিন্তু এই যে এক দেশ এক রেট, এই কনসেপ্ট, এটা খুবই ভালো কনসেপ্ট, যে আমি প্রান্তিক জনগোষ্ঠীকে 500 টাকা ইন্টারনেট দিতে চাই। এইটা তো আমরা অনেকদিন ধরে এই আন্দোলন করেছি, এবং এই আন্দোলনের মূলত নেতৃত্ব দিয়েছেন এখন যিনি আমাদের ব্রডব্যান্ড মন্ত্রী, তিনি নিজে, তাই না? সবার জন্য ব্রডব্যান্ড, এই আন্দোলনের। কিন্তু সুমন ভাই যে কথাগুলো বলেছেন, আমরা কি সেই জায়গাগুলো দেখতেছি? আমরা কি খেয়াল করছি যে আসলে 500 টাকায় যে ইন্টারনেট দিব, সেটার জন্য আমাদের কি কি ইনফ্রাস্ট্রাকচার করা দরকার? সুমন ভাই একটা 10 গিগের কথা বলছেন। আমার ধারণা বাংলাদেশে সম্ভবত একটা দুইটা উপজেলা থাকতে পারে যারা 10 গিগ কনজিউম করে, বাকিরা তো করে না। এটা একটা জিনিস, এটা মাথায় রাখতে হবে, যেটা কিভাবে আমরা করতে পারি। আর কয়দিন আগে আমি একটা এই সারা দেশে এই গ্রাম পর্যায়ে ইন্টারনেট নিয়ে যায় এরকম একটা প্রতিষ্ঠান, কার্নিভালের একজন আমাকে বলতেছিলেন যে ওনারা অনায়াসে ক্যাশ সার্ভার দিয়ে 90% অফ দেয়ার ট্রাফিক ওনারা সামলাই ফেলতে পারেন। শুধু ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ খুব বেশি লাগে না। সো দুইটা জিনিস কিন্তু এখানে, একটা হচ্ছে যে আমাদের লোকেরা এখনো ইন্টারনেট বলতে ফেসবুক এবং ইউটিউব বুঝে। তার মানে কি? তার মানে আমরা তাদের কাছে এখনো ইন্টারনেটের যে একটা বিশাল জগৎ, সেটা তুলে ধরতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের স্বীকার করে নিয়ে আগাইতে হবে। এমনকি আপনারা যদি খেয়াল করে থাকেন, তাহলে দেখবেন যে আমরা কিন্তু এখন এইবার যে প্যান্ডেমিকে যে আমরা যে শিক্ষার ব্যবস্থা করলাম, সেখানেও আমরা গ্রসলি ফেসবুক এবং ইউটিউবের উপর নির্ভরশীল ছিলাম। আমি দেখি নাই কোনো একটা স্কুল, নিজেদের কোনো একটা ইউনিভার্সিটি, একটা দুইটা ইউনিভার্সিটি ছাড়া আর কেউ জুম ব্যবহার করে না, করে না, এরকম কিন্তু দেখি নাই। সেটা আমরা করছি। হতে পারে আমাদের হয়তো এটাই চিন্তা যে আমরা সবকিছু ইউটিউব এবং গুগলকে দিয়ে করব, এবং ইউটিউব এবং গুগলকে দিয়ে যখন করবো, তখন কিন্তু ওই যে জাতীয় নিরাপত্তা প্রশ্নটা আসে। ঠিক আছে, যে আমরা কি এরকম কন্টেন্ট থাকবে কিনা, সেই কন্টেন্ট সরাইতে পারবো কিনা, এটা কিভাবে করব, এই জিনিসগুলো আছে। তো আমি আমদাদ ভাইয়ের কথা থেকে যেটা বুঝলাম, সেটা হচ্ছে এখন যে ডিপার্টমেন্ট অফ টেলিকমে যে ডিপ প্যাকেট ইন্সপেকশন বসানো হয়েছে, সেটা তো মোটামুটি সবকিছু করতে পারে। আর ক্যাশ কিন্তু সারা জীবন থাকে না। হ্যাঁ, ক্যাশে সার্ভার একটা থাকে। ধরুন আপনি যদি একটা পলিসি করে দেন যে কোনো একটা জিনিস যদি করতে হয়, কোনো একটা ক্যাশে সার্ভার যদি মনে করেন আমার বাড়ি হচ্ছে গ্রামে, রাউজানে একজন আইএসপি যদি তার ক্যাশে সার্ভার মেনটেন করে, তাহলে সে কোনো জিনিস মনে করেন 24 ঘন্টা বেশি রাখতে পারবে না। কথা তাইলে কি হবে দেখেন, আজকে ধরেন আমার চাচাতো ভাই সে একটা জিনিস দেখলো, পরে আবার ওই গ্রামের আরেকজন একই জিনিস দেখতে গেল, সে ওখান থেকে সার্ভ করলো, কোনো সমস্যা নেই। কিন্তু পরের দিন যখন সে সার্ভ করতে, তার ক্যাশে তো নাই, কাজে একবার তাকে আবার উপর থেকে নিয়ে আসতে হবে। সে তখন হয়তো ন্যাশনাল আইএসপির কাছ থেকে আনবে, যদি সেখান থেকে পেয়ে যায়। ন্যাশনাল আইএসপিদের জন্য আপনি একটা টাইম দিতে পারেন। আমি যতদূর বুঝি যে আসলে ক্যাশে সার্ভার থেকে ন্যাশনাল সিকিউরিটির কি ধরনের হ্যাম্পার হয়, এটা আমি জানি না। পাপ্পু অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করছে। আমার এই সম্পর্কিত কোনো জ্ঞান নাই, কাজে আমি জাতীয় নিরাপত্তা কিভাবে ক্যাশ সার্ভারটা বিপত্তি ঘটায় সেটা বুঝি না। কিন্তু যেটা বুঝি সেটা হচ্ছে যে কিছু কিছু কন্টেন্ট যেহেতু ফেসবুক শুনে না, যেহেতু ইউটিউবকে দিয়ে আমরা শোনাইতে পারি না, কাজে এগুলোর উপর আমাদের কন্ট্রোল থাকতে হবে, কারণ আমরা এই জিনিস ছেড়ে দিতে পারি না। আমরা তো বাংলাদেশকে এরকম কিছু লোকের, এই জঙ্গি গোষ্ঠীর হাতে ছেড়ে দিতে পারি না যে তারা যা খুশি ফেসবুকে করবে, যা খুশি ইউটিউবে করবে, আমরা সেটা কন্ট্রোল করতে হবে। তো সেই জন্য আমাদের কিন্তু এখন ডিপ প্যাকেট ইন্সপেক্টর এরা আছে, ডিবিআই আছে, নানান ধরনের মেকানিজম কিন্তু আমরা উপরের লেভেলে করছি। সেখান থেকে আমরা কিভাবে এটাকে কন্ট্রোল করতে পারি, এটা যদি এই সিস্টেমটা যদি খুব ভালোভাবে কাজে না লাগে, তাহলে কি হবে আমি আপনাকে বলি। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করবো। গত বছর যখন এই করোনা শুরু হয়, তখন আমি দেখলাম যে একটা ভালো কাজ আমার জন্য হতে পারে। আমি বাসায় বসে থাকি, আমার একটা ভালো কাজ হতে পারে যদি আমি বাচ্চাদেরকে অঙ্ক করাই। সো আমি ক্লাস 6 এর এবং 5 এর অঙ্ক করানো শুরু করলাম প্রথম আলো ইউটিউবে আর ফেসবুকে। তো সেটা অনেকে দেখে, কারা দেখে তা তো আমি জানি না। সো আমি কয়েক মাস করার পরে, প্রায় 50% অফ দ্য বুক কভার করার পরে, সো আই স্টার্ট ইনকোয়ারি, আমি লোকজনকে জিজ্ঞেস করতে শুরু করলাম। সো আমাদের কিছু গ্রামের স্কুলে কাজ আছে, তো ওদেরকে যখন জিজ্ঞেস করলাম, তখন বললো যে স্যার আপনার অনুষ্ঠান আমরা দেখি তো। আমার তো এটা অনুষ্ঠান না, এটা একটা ক্লাস, তোমার করো না? বলছে না স্যার, আপনি তো আমাদের স্যার না। আমরা দেখি স্যার, এটা সুন্দর লাগে, আপনি স্যার খুব সুন্দর করে বলেন, অনুষ্ঠানটা খুব ভালো। আমি একটু স্ট্রাইক করলো, ব্যাপারটা কি, আমাদের স্যার না, এটার কারণ। তারপর আমরা একটা ছোট এক্সপেরিমেন্ট করে দেখলাম যে আসলে ও কার কাছে শিখতে চায়। এটা আপনারা দেখবেন
আমিও জানি, আমরা সবাই জানি ও কোনো আন্তর্জাতিক ব্যক্তিত্বের কাছে শিখতে চায় না আসলে স্কুলের বাচ্চা, ও ওর টিচারের কাছে শিখতে চায়, ও ওর কাছের যে লোক তার কাছে শিখতে চায়। সো আমরা যদি আমাদের শিক্ষকদেরকে এই যে ধরেন এই এই জিনিসগুলা যদি আমরা একদম প্রান্তিক পর্যায়ে করতে পারি, তাহলে আমার যে শিক্ষক, স্কুলের যে শিক্ষক, উনি নিজে ওনার একটা ক্লাস করতে পারেন যেটা আমাদের বাচ্চাটা দেখবে। হ্যাঁ, এবং আমরা এটাও দেখছি যে তাইলে কি হয়, তাহলে তার যে ক্লাসটা সেটা ওই ক্যাশে সার্ভারে থাকলো, তখন কিন্তু লোকাল আইএসপি অনেক বেশি লোককে সার্ভ করতে পারে। এখন তো সেটা পারতেছে না। So, এই জায়গাগুলো যদি আমরা একটু মাথায় রাখি, তাইলে আমাদের এই এক দেশ এক রেট খুব ভালো, কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে যে জিনিসগুলা, বিশেষ করে এই যে ক্যাশ সার্ভারের বিষয়টা, এটা এক দেশ এক রেটের সাথে কিভাবে মিলছে সেটাও আমি ঠিক জানি না। আমি পাপুর আলোচনা থেকে যেটা বুঝলাম, যেটা দুটো আলাদা জিনিস। এক দেশ এক রেট এটা হচ্ছে ট্রান্সমিশনের সাথে সম্পর্কিত, এবং সেখানে একটা বড় জিনিস হচ্ছে যে আমি লোকালি সার্ভ করতে পারি কিনা। হ্যাঁ, আমরা তো যখন আইএসপি গুলা যখন শুরুর দিকে 2003-4 সালের দিকে, মানে যখন আমি সিস্টেম অ্যাডমিন ছিলাম, তখন তো আমরা বলতাম যে কিপ লোকাল ট্রাফিক লোকাল, লোকাল ট্রাফিক যত বেশি লোকাল রাখা যায় তত হলে আমি ব্যান্ডউইথ করতে পারবো। এই জিনিসগুলো যদি আমরা মাথায় না রাখি, তাইলে কি হবে? তাইলে এক দেশ 500 টাকায় থাকবে, কিন্তু সেটা দিয়ে যে মানটা আমরা চাচ্ছি কোয়ালিটি, সেটা এটা পারবো না। কাজে আমি কয়েকটা জিনিস এই আলোচনায় সুপারিশ করতে চাই। একটা হচ্ছে যে আমরা যদি এটাকে আবার একটু রিভিজিট করতে পারি, আসলে কি এই ক্যাশে সার্ভার থেকে কি ধরনের, এসিডিএন থেকে কি ধরনের সিকিউরিটি থ্রেট হচ্ছে, এটা যদি আমাদেরকে একটু জানানো হয়, তাহলে আমরা একটু পড়াশোনা করতে পারি সেটা কি হয়। কারণ কোনো দেশে সিডিএন তুলে দিচ্ছে এটা আমি শুনি নাই। হ্যাঁ, তাহলে আমরা কেন করতে চাচ্ছি, তাহলে এটার পক্ষে কি যুক্তি, সেই যুক্তিগুলো আমরা জানলে সেভাবে আমরা আমাদের লোকজনকে বলতে পারি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কিন্তু এটা আমাদের আমাদের ইন্টারনেটের ব্যবহার, যেটা কিনা বেসিক্যালি সেই 2009 সালে একটা ইন্টারন্যাশনাল পত্রিকায়, মানে একটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসছিল যে বাংলাদেশের একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইন্টারনেট কি জিনিস। সে বলছিল যে আমি ফেসবুক দিয়ে ইন্টারনেট চালাই। হ্যাঁ, তো ফেসবুক দিয়ে যে ইন্টারনেট চালায়, সেখান থেকে কিন্তু আমরা এখন অনেক দূর আসছি। এখন আমরা কিন্তু বুঝি যে ইন্টারনেটটা কি জিনিস, কিভাবে এটা হেল্প করবে। এবং বাংলাদেশের কিন্তু কয়েক লক্ষ মহিলা তাদের এই ফেসবুকে পেজ খুলে কিন্তু ব্যবসা করতেছে, উদ্যোক্তা হচ্ছে। তো এই জায়গাগুলো যেন আমরা মাথায় রাখি যে ওদেরকে আমরা কিভাবে আরো এম্পাওয়ার করতে পারবো। বিশেষ করে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে ইন্টারনেট সার্ভিস তো ঢাকায় বসে দেওয়া যাবে না, ওখানকার লোকাল লোকজন কিভাবে এটা দিতে পারে সেটা নিয়ে আমরা চিন্তা করবো। আর 3 নম্বর হচ্ছে, আমি অত্যন্ত স্বনির্বদ্ধ অনুরোধ করি মোস্তফা ভাইয়ের কাছে যে আমরা আমাদের একটা নতুন একটা ব্রডব্যান্ড পলিসি, আগের পলিসি থেকে ঠিক করে একটা ব্রডব্যান্ড পলিসি করি, ব্রডব্যান্ড ডিস্ট্রিবিউশন পলিসি করি, এবং আমাদের ব্যান্ডউইথ ডিস্ট্রিবিউশন, ব্যান্ডউইথ বিতরণের যে জায়গাগুলো, যেগুলো সারা পৃথিবীতে লোকে করে ফেলছে এবং সেভাবে আগাচ্ছে, সেগুলা যদি আমরা সামনে রাখি, তাইলে কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট, যেটা আপনি বলতেছেন যে বিদেশ থেকে লোকজন ইনভেস্ট করতে আসবে, তারা কি দেখে ইনভেস্ট করবে? আমাদের না আছে কোনো ডকুমেন্ট, না আছে প্ল্যান, না কিছু না, এসে আমরা বললাম যে আপনারা ইনভেস্ট করেন, ইনভেস্ট করে কি করবে? এটা তো চিত্র দেখতে পারতে হবে, সেই চিত্রগুলো যেন আমরা সঠিকভাবে দেখাইতে পারি। তো আমাকে দাওয়াত দেওয়ার জন্য খুবই ধন্যবাদ। আমার খুব ভালো লাগলো, কারণ আমি যখন দাওয়াতটা পাই তখন আমার মনে পড়ছে যে এই 1999 থেকে 2004 সাল আমি বুয়েটে যখন সিস্টেম অ্যাডমিন ছিলাম, তখন এরকম কোনো ফোরাম আমাদের ছিল না। আমি বিপদে পড়লে সাবির ভাইয়ের কাছে দৌড়াইতাম, আমি বিপদে পড়লে জুয়েল ভাইয়ের কাছে দৌড়াইতাম যে আমি আমার সিস্টেমে কি করব, কি কাজ করব। তো সেই কথাগুলো মনে পড়ছে, সেইগুলা মনে করাই দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এবং আশা করি যে এই যে একটা সমস্যা যে এমদাদ ভাই বলছে, যেটা আমরা নিশ্চয়ই সবাই মিলে, যেহেতু এই সরকার সবার কথা শুনেন, যে আমার ধারণা যে আমরা এখানে যদি এই নিয়মের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে, সেটা আমরা সলভ করে ফেলতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ। জি জি, অনেক ধন্যবাদ জনাব মুনির হাসান। আপনি অনেক চমৎকার ভাবে বলছিলেন। আপনার সর্বশেষ কথা বলেই দিয়ে আমি একটু বলতে চাই, আপনি অনেক বছর আগে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। আমি মনে করি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর মানে এটা অনেকটা তরুণ, মানে তরুণ। আপনি আজীবন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, টেকনোলজিক্যালি হোক, পরামর্শ দিয়ে হোক। আমরা সবসময় আমাদের সঙ্গে যে কোনো প্রোগ্রামে হয়তো আপনাকে চাইবো। আমি আপনার কথা থেকে যেটা টেক হোম জিনিস নিয়েছি, আমাদের ব্রডব্যান্ড পলিসি 2015-এর পরে আসলে রিভাইজ হয়নি। ব্রডব্যান্ড পলিসিটাকে আপডেট করা দরকার, এটা আমার মনে হয় সরকারের একদম উচ্চ পর্যায় থেকে গুরুত্ব সহকারে দেখা উচিত। এবং আপনি বিভিন্ন উদাহরণ দিয়ে একটা জিনিস বলেছেন, কিপ লোকাল ট্রাফিক লোকাল। এই একটা বাক্যের মধ্যেই বোঝা যায় যেটা আপনি আপনার একজন টিচার, একজন ছাত্রের কাছে যে টিচারের প্রেজেন্টেশনটাই যতটা আকাঙ্ক্ষিত, সেটা একদম ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল ফিগারকে সে ওই লোকাল কন্টেন্টের পার্সপেক্টিভে চিন্তা করে না।
এই উদাহরণগুলোর পার্সপেক্টিভ আমার মনে হয় সরকারের উচ্চ পর্যায় থেকে লোকাল কেশিং একটা নীতিমালার মধ্য দিয়ে আনা উচিত বলে আমি আপনার বক্তব্য থেকে দৃষ্টি হিসেবে নিচ্ছি। এখন আমরা আলোচনার অনেকটা সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ করব। আমি বক্তব্য শোনার চেষ্টা করব বাংলাদেশ আইএসপি অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি জনাব আমিনুল হাকিম সাহেবের কাছে। আপনি অনেকক্ষণ ধরে শুনছিলেন আসলে এক দেশ এক রেট কোন পথে বাংলাদেশ এর ইন্টারনেট, এই পার্সপেক্টিভে আমরা ট্রান্সমিশন নিয়ে আলাপ করেছি, ক্যাশ সার্ভার বন্ধ নিয়ে আলাপ করেছি, জাতীয় নিরাপত্তা ত্বরান্বিত করার বিষয়গুলো এসেছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আইএসপি অ্যাসোসিয়েশন কি ভূমিকা রেখেছে আমরা হয়তো সাধারণ সম্পাদকের কাছে শুনেছি। ভবিষ্যতে স্পেসিফিক্যালি আপনারা কিভাবে এগোবেন যদি আপনি বলতেন জনাব আমিনুল হাকিম। জি, ধন্যবাদ তানিম। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ফোরামকেও আন্তরিক ধন্যবাদ সময় উপযোগী একটা আলোচনার জন্য। আমি যদি আপনার কোশ্চেনে আসি, এক দেশ এক রেট, প্রথমেই হচ্ছিল আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ কিংবা একজন সাধারণ জনগণ হিসাবে সাধুবাদ জানাই এক দেশ এক রেট। কারণ প্রান্তিক পর্যায়ে একজন গ্রাহকের সেই অধিকারটা রয়েছে যে ঢাকার সিটিজেনের যে ইন্টারনেট প্রাইসটি, যে ইন্টারনেট প্যাকেজটা অ্যাভেলেবেল হচ্ছে তার জন্য ঢাকার বাইরে প্রান্তিক পর্যায়ে গ্রাহকের যেন থাকে, ডিজিটাল ডিভাইডটা যেন কমে আসে, বৈষম্য যেন কমে আসে এবং সবাই যেন এক কাতারের সম সার্ভিসটা পায়। এখন আমাদের কথা হচ্ছিল কি এক দেশ এক রেটে ইমপ্লিমেন্টেশন করতে গেলে আমাদের কিছু বাধা আছে, সেই বাধাগুলি আমরা কিভাবে অতিক্রম করব। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের গার্জিয়ান রেগুলেটরি কমিশনকে আমরা অলরেডি অবহিত করেছি, ভ্যালু চেনে অন্যান্য যে স্টেক হোল্ডার যারা আছে, এনটিটিএন অপারেটর এবং আইজি অপারেটর, তাদেরও যেন একটা প্রাইস ফিক্স আপ করে দেওয়া হয়। এবং সেই ক্ষেত্রে সুমন ভাই যেটা বললেন, উইথ ডিউ রেসপেক্ট, আপনি 10Gর কথা বলেছেন। একটা জিনিস খেয়াল করলে দেখবেন আমাদের ইন্ডাস্ট্রিতে প্রায় কিন্তু 2000 কিংবা 2500-এর মতন লাইসেন্সি আছে যারা ব্যবসাটা করছে। তা আমি যদি বাংলাদেশের মার্কেটকে 2000 কিংবা 2500 অপারেটর দিয়ে ভাগ করে দেখি, কারো কিন্তু প্রান্তিক পর্যায়ে সেইভাবে উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ে 10Gর কানেক্টিভিটি দরকার পড়বে না। এটাও সেই সাথে সত্য, কিংবা আমরা স্বীকার করি যে 10G এর রেট অনেকাংশে কমেছে। আমরা বিভিন্ন সেমিনার কিংবা মিটিং এ আমরা এই ডাটাগুলি উপস্থাপন করে থাকি যে আগে এক সময় 10G কিংবা একটা ইউয়ান এর কানেক্টিভিটির প্রাইস ছিল 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, এখন সেটা 2 লক্ষ টাকা দিয়ে 3G দেওয়া হচ্ছে। বাট সেই সাথে আমাদেরকে এটাও ক্যালকুলেশন করতে হবে যে প্রান্তিক পর্যায়ের একটা আইএসপি 10G কি কোনো উপজেলায় আপ করতে পারে কিনা। তা আমরা বিটিআরসির কাছে এবং মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করেছি এটা যেন ছোট ছোট স্ল্যাবে ব্যান্ডউইথ প্রাইসটা নিয়ে আসে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে পাপ্পু ওনার কথা বলেছেন, অনেকে বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড, ফ্লোর এবং সিলিং প্রাইসটা থাকলে যেটা হবে অনেকাংশে আমার কাছে মনে হয় যে লেভেল প্লেইং ফিল্ডটা এনশিওর করা যাবে। আমি যদি আমাদের কোন একটা আইএসপি XYZ, সে হয়তোবা ন্যাশন ওয়াইড লার্জ ভলিউমে বিজনেস করছে, সে ডেফিনেটলি বাইং ক্যাপাসিটি বেশি থাকলে একটা কেনার সময় নেগোসিয়েশন করে একটা বেস্ট প্রাইস মার্কেট থেকে নিয়ে আসতে পারে। পক্ষান্তরে দেখা যায় যে ছোট ছোট আইএসপি গুলি কিন্তু সেইভাবে বাইং ক্যাপাসিটি গ্রো না করাতে নেগোসিয়েশনটা খুব একটা ভালো হচ্ছে না। ফ্লোর এবং সিলিং থাকলে যেটা হবে, কারো যদি 100 গিগ দরকার পড়ে সেই ক্ষেত্রে উনি যে রেটটা পাচ্ছে 100 MB কিংবা 500 MB কিংবা 1 GB নিয়ে যিনি উপজেলায় ব্যবসা করছেন উনিও সেম রেটটা পাচ্ছে। তার মানে আমরা লেভেল প্লেইং ফিল্ডটা এনশিওর করতে পারি। এক দেশ এক রেটের ব্যাপারে আমি আরেকটু যেটা বলতে চাই, এখানে অনেকেই ভুল বুঝাবুঝি হয়েছে। এটা আনডাউটেডলি যে ক্যাশ সার্ভার যদি প্রান্তিক পর্যায় থেকে উঠিয়ে নেওয়া হয়, কোয়ালিটি অফ সার্ভিস কম্প্রোমাইজ হবে উইদাউট এনি ডাউট, এটা আমরা স্বীকার করি। বাট আমি একটু ভিন্নভাবে দেখি যে আমার আইএসপি ক্ষেত্রে যদি আমি বলি, কিংবা সুমন ভাই, জুবাইর ভাই যারা এখন বাংলাদেশে আইএসপি ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছে, ওনারা আরো এক্স্যাক্টলি টু দা পয়েন্ট বলতে পারবেন। সেটা হচ্ছে গিয়ে জিজিসি কিংবা এফএন এর যে প্রোডাকশন খরচ পার এমপির একটা বড় আইএসপির সাথে যদি কম্পেয়ার করেন, সম পর্যায়ে কিন্তু পড়ে না। মিনিং টু সে, আমি যদি সামিট কমিউনিকেশন এখন সবচেয়ে বড় আইজি বাংলাদেশে, ওনার কাছে যে পরিমাণ ক্যাশের নোড আছে, ওনার প্রোডাকশন খরচ পার এমপি যদি এক্স অ্যামাউন্ট হয়ে থাকে, একটা ন্যাশন ওয়াইড আইএসপির প্রোডাকশন খরচ কিন্তু 4 গুণ কিংবা 5 গুণ হয়ে থাকে। ওয়ারেজ মার্কেটে কিন্তু এখন আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন, জিজিসির ব্যান্ডউইথ পার এমবিপিএস 15 টাকা 20 টাকা করে সেল হচ্ছে এবং এফএন এর ব্যান্ডউইথ কিন্তু 30 টাকা 40 টাকা করে সেল হচ্ছে। এটা পলিসিগত রাইট করে কিনা কিংবা রেগুলেটরি রাইট আছে কিনা, এটা কি টেলিকম অ্যাক্ট রাইট আছে কিনা, সেই তর্কে আমি যেতে চাচ্ছি না, বাট প্রেক্ষাপটটা আমি বলছি। সেই প্রেক্ষাপটেই কিন্তু আপনার অনেকাংশে রেটটা
খুব একটা বাড়ার সম্ভাবনা থাকে না, এটা আমার একান্ত ব্যক্তিগতভাবে। আমার প্রোডাকশন খরচ যদি জিজিসি পার এমবির 130 টাকা হয়ে থাকে, আমি তো সেই সার্ভিসটাই মার্কেট 20 টাকা করে পেয়ে যাচ্ছি প্রথমত। তাহলে এক দেশ এক রেট কিংবা এই ক্যাশ সার্ভারের যদি আমি প্রথম থেকে ইনিশিয়েটিভ গুলি বলি, এমদাদ ভাই অনেকটা কভার করেছেন, তারপরে আমি আরেকটু এখানে অ্যাড করতে চাই। প্রথমত যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে কোনো একটি নিক সার্ভার বিটিআরসি কে প্রথমে কনভিন্স করেছে যে শুধুমাত্র নিক্সে ক্যাশ সার্ভার গুলি ডিপ্লয় করা উচিত, আর কোথাও না, আইআইজি না, ন্যাশন ওয়াইড আইএসপিও না। পরবর্তীতে নীতি নির্ধারক যারা আছেন, পলিসি মেকার আছেন, ওনারা অনুধাবন করলো যে না, শুধু নিক্স না, এটা আইআইজি তে হওয়া উচিত, ন্যাশন ওয়াইড আইএসপিও। রেগুলেটরি কমিশন কিন্তু ওনারা অনুধাবন করেছেন যে না, এটা অন্যান্য লেয়ারেও থাকা উচিত। এবং আমার যতটুকু ইনফরমেশন আছে কিংবা আমি যতটুকু জানি, বিটিআরসি থেকেও কিন্তু পলিসি মেকারকে বোঝানোর চেষ্টা হয়েছে যে অন্যান্য লেয়ারে থাকা উচিত। পরবর্তীতে পলিসি মেকাররা ডিসিশন নিয়েছেন না, শুধুমাত্র ন্যাশন ওয়াইড আইএসপি পর্যন্ত অ্যালাউ করা যায়, অদূর ভবিষ্যতে হয়তো বা ন্যাশন ওয়াইডটাও থাকবে না। ক্যাশ সার্ভারটা যদি উঠে যায়, এখন টপ প্রায়োরিটিজ যদি আমরা করি যে আমরা কি ন্যাশনাল সিকিউরিটিকে টপ প্রায়োরিটি করব, নাকি প্রান্তিক পর্যায়ের ইন্টারনেটের এক্সপিরিয়েন্স, ইউজার এক্সপিরিয়েন্সটাকে টপ প্রায়োরিটি করব। ন্যাশনাল সিকিউরিটির বাইরেও আমার একবারে ব্যক্তিগত মনে হয় যেটা হচ্ছে গুগল ফেসবুকের সাথে একটা স্নায়ু যুদ্ধও আছে। মনির হাসান ভাই বলেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্ট যখন আপলোড করা হয় তখন কিন্তু এই গুগল কিংবা ফেসবুককে বিভিন্নভাবে অনুরোধ করা হয়েছে, ওনারা অনেক সময় অনেক ধরনের কন্টেন্ট সরকারেরটা কিন্তু সরিয়ে নেন নাই কিংবা হয়তোবা প্রপারলি রেসপন্স করেন নাই, সেই থেকে হয়তোবা একটা দ্বন্দ্ব কিংবা সেই থেকে হয়তোবা একটা সিদ্ধান্ত চলে এসেছে। এখন এক দেশ এক রেট ক্যাশ সার্ভার আমি তর্কের খাতিরে, আলোচনার খাতিরে ধরেই নিলাম যে এটা আমাদের সরিয়ে নিতেই হবে প্রান্তিক পর্যায়ে, কিংবা যদি আমরা ক্যাটাগরি থানা বেজ আইএসপি থেকে যদি সরিয়ে নিতে হয় তাহলে এটা আমি কিভাবে ওভারকাম করব। আমি সম্পূর্ণভাবে মনে করি আমাদের এখন আন্দোলন হওয়া উচিত। আপনি একটা জিনিস দেখেন, ট্রান্সমিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক দেশ এক রেট বলেন, সস্তা ইন্টারনেট বলেন, যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি চিন্তা করে দেখেন না কেন। এমদাদ ভাই ইডিসি প্রজেক্টের কথা বলেছে, যেটা আলোর মুখ দেখে নেই, বাট ইনফো সরকার 3 একটা আলোর মুখ দেখেছে, যেটা সম্পূর্ণ সরকারি টাকায় ইউনিয়ন পর্যন্ত ফাইবার অপটিক্স পৌঁছে গেছে। এই ইনভেস্টমেন্টটা সরকার করেছে। অপরপক্ষে আমি এভাবে বলতে পারি এই ইনভেস্টমেন্টটা আমি করেছি, আপনি করেছেন, আমাদের ট্যাক্সের টাকায় হয়েছে। ঠিক সেইভাবে আমরা কিন্তু দাবি করতে পারি ইনফো সরকারের যেই ক্যাপাসিটি আছে জেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, সেই পর্যন্ত যেন একটা আইআইজিদেরকে ট্রান্সমিশন ফ্রি করে দেওয়া হয়। সেটাতে যেটা আমরা বেনিফিটেড হব, প্রান্তিক পর্যায়ের গ্রাহক বেনিফিটেড হবে। প্রান্তিক পর্যায়ের অপারেটর কিন্তু ব্যান্ডউইথটাও এক দেশ এক রেট হিসাবে কিনতে পারবে। ঢাকায় যদি সে 400 টাকা পার এমবিপিএস কিনে থাকে, পঞ্চগড়ের একটা ছোট অপারেটরও কিন্তু 500 টাকায় কিনে নিতে পারবে। ইডিসি প্রজেক্ট আলোর মুখ দেখে নেই, এটা ইমদাদ ভাই বলেছেন, কেন দেখে নেই সেটা আমরাও জানি না, নিশ্চয়ই কোনো মহৎ উদ্দেশ্য ছিল। ইনফো সরকার 3টা তো ইজিলি রাইট করতে পারে। আমার আন্দোলন, আমার কাছে যেটা মনে হয় আইএসপি অ্যাসোসিয়েশনের থেকে এখন যে আন্দোলন কিংবা সরকারের প্রতি অনুরোধ করা উচিত সেটা হচ্ছে গিয়ে প্রান্তিক পর্যায়ের গ্রাহকও যেন প্রতিটা জায়গায় সমমূল্যে ইন্টারনেটটা কিনতে পারে। ঢাকায় আমি 400 টাকা, পঞ্চগড় থেকে কিনলে 500 টাকা যেন না হয়। আইআইজি এই জিনিসটা কিভাবে করবে? সে তো আর তার বিজনেস ব্লিডিং হবে সে চাবে না। সেই ক্ষেত্রে সরকারকে আগিয়ে আসতে হবে যে ইনফো সরকার 3 যে ইনফ্রাস্ট্রাকচারটা হয়েছে আইআইজির কাছে কিছু ফ্যাসিলিটি দেওয়া যায় কিনা। ট্রান্সমিশনটা যদি ফ্রি থাকে তখন কিন্তু ছোট ছোট অপারেটর সমমূল্যে ব্যান্ডউইথটা কালেকশন করতে পারছে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনার, আমি যতটুকু জানি জিজিসির এই ক্যাশ সার্ভার গুলি কিন্তু খুব ভেরি সুন প্রত্যেকটা জেলা ওয়াইজ বসতে যাবে। এই জিনিসটা আরো ইমপ্লিমেন্ট করা যেতে পারে। লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে বলতে পারেন যে ন্যাশন ওয়াইড আইএসপি পুরা দেশব্যাপী বিজনেসটা যখন করছে সে একটা ফ্যাসিলিটি পাচ্ছে, অপরপক্ষে ছোট ছোট অপারেটর সেটা পাচ্ছে না। সেটা তর্কের খাতিরে লেভেল প্লেইং ফিল্ডের এনশিওরের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, ন্যাশন ওয়াইড আইএসপি থেকে ক্যাশ সার্ভারগুলি উইথড্র করা হোক। আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এনশিওর করছি লেভেল প্লেইং ফিল্ডটা এনশিওর করার জন্য সাবজেক্ট টু কন্ডিশন সরকারকে তার আগে এই জিনিসটা এনশিওর করতে হবে। প্রথমত প্রত্যেকটা আইআইজি যেন প্রত্যেকটা জেলায় তার পপ স্থাপন করতে পারে, প্রত্যেকটা আইআইজি যেন ফ্রি অফ কস্ট ট্রান্সমিশন এনশিওর করতে পারে। সেই ক্ষেত্রে ছোট ছোট অপারেটরগুলি চলে আসবে। নিক্সের ক্ষেত্রে বলা যেতে পারে যে ছোট ছোট নিক্স আরো জোন ভিত্তিক হওয়া যেতে পারে, যেটা কি
লোকাল ট্রাফিক লোকালি সবকিছুই কিন্তু করা সম্ভব হবে। আর প্রথমেই তানিম ভাই একটা কোশ্চেন করেছেন যে আমরা এখন মানববন্ধন করতে পারি কিনা। এখন এই প্যান্ডেমিক কোভিড-19 সিচুয়েশনে ডেফিনেটলি মানববন্ধন একটা রাইট ওয়ে না, এটা আইনসিদ্ধও না কিংবা স্বাস্থ্যসম্মতও না। আমরা আমাদের মধ্যে যেভাবে আজকে ওয়েবিনার হলো, আমরা বিটিআরসির সাথে সিরিজ অফ মিটিং করা হয়েছে এই ট্যারিফ নিয়ে, ক্যাশ সার্ভার নিয়ে। আমরা মিডিয়ার সাথেও বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা বলা হয়েছে, আমাদের মন্ত্রণালয়েও বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা বলা হয়েছে। আমরা লিখিতভাবেও বলেছি যে এই আইআইজিদেরকে যেন প্রত্যেকটা জেলায় যেন করা হয়, এবং এটা তো দীর্ঘদিনের দাবি ছিল যে ট্রান্সমিশনটা যেন কম দামে নিয়ে আসা হয়। বাট কোনো একটা কারণে আইআইজি এবং NT10 এর ট্রান্সমিশন কস্টটা এখন পর্যন্ত সরকার ফিক্স আপ করেনি। কেন করেনি সেটা আমি জানি না। ডেফিনেটলি এই কাজগুলি যদি হয়ে যায়, আমি যদি সামারাইজ করি, ইনফো সরকার 3 যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা দেশের স্বার্থে, প্রান্তিক পর্যায়ে গ্রাহকের স্বার্থে আইআইজিদের উপর ছেড়ে দেওয়া উচিত, কিংবা ইডিসির মতন প্রজেক্ট আর সেটা আলোর মুখ যেন দেখে, এই ফাইলগুলি আবার যেন রিওপেন করা হয়। তখন জেলা পর্যায়ে আইআইজিদের ব্যান্ডউইথ গুলি চলে যাবে। ফেসবুক, গুগলকে এনশিওর করা যে তোমরা জেলা পর্যায়ে তোমাদের ক্যাশ সার্ভার গুলি আরো প্রচুর পরিমাণে ডিপ্লয় করো। এখন যে ক্যাশ সার্ভারের যে স্বল্পতার কথা বলছি সেটা অনেকাংশে কমে যাবে। এতটুকু বলে আমি শেষ করছি। তারপরেও যদি স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে তানিম ভাই, আমি আছি। জি, ধন্যবাদ জনাব আমিনুল হাকিম, আপনি অনেক সুনির্দিষ্ট কিছু পরামর্শ দিয়েছেন। আমরা আসলে অনুষ্ঠানের শেষ করব। আজকে আমরা অনেকক্ষণ ধরে আলাপ করছিলাম। সর্বশেষে আমি প্রান্তিক আইএসপির একজন প্রতিনিধি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, উনি মিস্টার আনোয়ার আহমেদ মিটু। উনি WWW বলে একটা আইএসপির কর্ণধার। আপনি জনাব মিটু, আপনি আনমিউট করে যদি শুধুমাত্র এই পার্সপেক্টিভ আপনার মতামতটুকু তুলে ধরেন, এবং আমাদের যারা এক্সপার্ট আজকে আলোচনায় যুক্ত হয়েছেন তারা আপনার মতামতটি শুনবেন, হয়তো ভবিষ্যতে কোনো স্ট্র্যাটেজির জন্য দরকার হতে পারে। জনাব আনোয়ার আহমেদ মিটু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম তানিম ভাই এবং জোয়ার ভাইকে এই মিটিং এ আমাকে জয়েন করার জন্য। বেসিক্যালি আমাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অনেক ইনফরমেশন দিয়েছেন। আমার দুইটা পর্যবেক্ষণ ছিল বেসিক্যালি, সেটা হচ্ছে যে কোন প্রেক্ষাপটে আজকে ক্যাশ সার্ভার গুলো মানে কন্ট্রোল করার অথবা আইআইজি অথবা এনআইএক্স নেশনাওয়াইড নেওয়ার যে সিদ্ধান্তটা হলো, সরকারের কোন কারণে এটা হলো, এটা একটা বিষয় আমার জানার ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু কন্টেন্ট প্রোভাইডারদের একটা ক্লজ থাকে যে আমরা সিডিএন বিক্রি করতে পারবো না অর্থের বিনিময়ে, এরকম একটা ক্লজ বোধহয় থাকে, অনেকেই জানেন। তো ধরেন আমার যদি সিডিএনটা উইথড্র করে নিয়ে যায়, সেক্ষেত্রে আমি সিডিএনটা কোত্থেকে পাবো, এবং আমাকে কি তখন টাকা দিয়ে কিনতে হবে? টাকা দিয়ে কিনতে গেলে সেটা কি বৈধ হবে? কিংবা ধরেন যারা প্রোভাইড করছেন তাদের হয়তো সিডিএন আমাদের এলাকাতে আছে, কিন্তু আমার সিডিএনটা নাই। তো যখন আমাকে কিনতে হবে, সেক্ষেত্রে আমি কিভাবে এখানে ফাইট করব তার সাথে বিজনেস করে, এটা একটা বিষয় থাকে। অথবা সে কোনো কারণে বললো যে যেহেতু গভর্নমেন্টের রুলস নাই, আমি তোমাকে সিডিএনটা বিক্রি করতে পারবো না, তখন আমাকে তো কমপ্লিটলি ব্যান্ডউইথের উপরে শেয়ার করতে হচ্ছে। তো এই জিনিসগুলা আমাদের কাছে এখনো ক্লিয়ার আমি হতে পারি নাই। এই দুইটা বিষয় বেসিক্যালি আমার পর্যবেক্ষণটা ছিল। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ জনাব আনোয়ার আহমেদ মিঠু। আমরা আসলে আর কোনো আলোচনায় যাব না, আমরা আপনার মতামত নিশ্চয়ই আমাদের প্যানেলিস্টরা শুনেছেন। আজকে যারা যুক্ত হয়েছিলেন সবাইকে আবারও ধন্যবাদ। আমি অ্যাপোলজি চাচ্ছি। আমাদের আজকে আরেকজন প্যানেলিস্ট মিস্টার আরিফ এলাহি মানিক, উনি এটওয়াই প্রকল্পের চিফ টেকনোলজি অফিসার। উনি হঠাৎ শারীরিক অসুস্থতার জন্য জয়েন করতে পারেনি, আমাদেরকে টেক্সট করেছে, ফোন করে বলেছেন, উনি অপারগতা জানিয়েছেন অসুস্থতার জন্য। আমরা একজন প্যানেলিস্ট অনুপস্থিত ছিল বলে আমি এজ এ মডারেটর বিডিসিএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। এবং আজকে এখানে আমাদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য জনাব মুনির হাসান, জনাব আমিনুল হাকিম, জনাব এমদাদুল হক, জনাব সুমন আহমেদ সাবির, জনাব ফখরুল আলম পাপু, জনাব নাজমুল করিম এবং বিডিসিএফ এর আহ্বায়ক জুবাইর আল মাহমুদ হোসেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।